দৈনিক সংবাদ, সন্দন, ত্রিপুরা দর্পণ, এই দেশের কথা, প্রতিবাদী কলম, সব কিছু মাননীয় সদস্য ছিলেন যে বিষয়টা উত্থাপন করেছেন শুধু রিডিং করার জন্য we have respect to all honorary ministers, but also this is the fact. They came what is the content? See, আমাদের একটা জানার ইচ্ছা থাকে যে দুই দিন আমি করেছি আমার বক্তব্য হলো দুই দিন মাননীয় সদস্য একটা উত্থাপন করেছে আমাদের একটা ইচ্ছা জাগে ঠিক আছে এটা কুটে গেছে কুটের ব্যাপারে এখানে আলোচনা করা যাবে বাট what is that content যে কন্টেন্টটা একেবারে উড়ে গেল let us try to know what is that. That's it. নির্বাচন পরিস্থিতিতে রাজ্য জুড়ে বিরোধী রাজনৈতিক দলসমূহের সমর্থকদের উপর যে রোমকি আমাদের সরকার চলছে সেই ঘটনা সমূহ মাননীয় রাজ্যপালের ভাষণের অনুমতি ওনার কথা বলার স্কোপ আছে কথা বলার স্কোপ আছে You are
please, 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 don't do that. So that's your house, don't do that. Please. So that's your, next, please. 33টি আকর্ষণ পেয়েছি। প্রথম নোটিশ দিয়েছেন মাননীয় সদস্য অনিমেন্টের মহোদয়। নোটিশের বিষয়বস্তু হলো রাজ্যের শিক্ষা দপ্তরে এসটিজিটি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের অগ্রগতি সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাব উত্থাপন সম্মতি দিয়েছি। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণের নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী একটি তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দেবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এই বিষয়ে দ্বিতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রী বিশ্ববিদ্যালয় মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল প্রেজেন্ট সিচুয়েশন অফ ড্রাগ এডিকশন ইন আওয়ার স্টেট ত্রিপুরা। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাব উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই দৃষ্টি আকর্ষণ নোটিশটির উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি উত্থাপিত যে বিষয় সে বিষয়ের উপরে আমি আগামী 28শে মার্চ তৃতীয় নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য শ্রীমতী সম্পাদক মহোদয়া। নোটিশটির বিষয়বস্তু হল গর্ভবতী গ্রামীণ মহিলাদের প্রসূতির সুব্যবস্থা গ্রহণ সম্পর্কে। আমি মাননীয় সদস্য কর্তৃক আনিত দৃষ্টি আকর্ষণের প্রস্তাবটি উত্থাপনের সম্মতি দিয়েছি। এখন আমি সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণের নোটিশ উপর বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। যদি তিনি আজ বিবৃতি দিতে অপারগ হন তাহলে তিনি আমার পরবর্তী তারিখ জানাবেন, যেদিন তিনি এই বিষয়ে বিবৃতি দিতে পারবেন। মাননীয় স্পিকার মহোদয়, আমি আগামীকাল 28 মার্চ পুরো ডিটেইলস এখানে মাননীয় সদস্য সদস্যগণ, নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল But he is meeting like a very newcomer. প্রথম কথা হচ্ছে বিএসসি মিটিং এ আপনাদের প্রতিনিধি এই পক্ষ থেকে গেছে, ওই পক্ষ থেকে গেছে। কোয়েকশন আওয়ারে যদি প্রশ্ন করার যদি বিষয় থাকতো তারা বিএসসি মিটিং এ আপনারা আলোচনা করতে পারতেন যে কোয়েকশন আওয়ার রাখতে হবে। তো বিএসসি মিটিং এ আপনারা গিয়ে সেখানে আলোচনা করলেন না, এখানে এসে আপনারা আলোচনা করছেন। তারপরে লিসেন টু মি, লেট মি ফিনিশ প্লিজ, লেট মি ফিনিশ। উনি বারে বারে বলছেন যে রতনলাল মহোদয় উনি কে, আপনি কি জানেন না উনি আমাদের মিনিস্টার? ইউ ডোন্ট নো? Then why you are raising this question again and again? Why you are raising a question again and again? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা ট্রেজারি বেঞ্চের থেকে আরো দুটো রেফারেন্স দিয়েছিলাম, কিন্তু আপনি ডিটেলও করেছেন। আমরা এই হাউসকে সম্মান করি, আমরা কিন্তু হাউসে দাঁড়িয়ে এর প্রতিবাদ করি। আমরা ট্রেজারি বেঞ্চের থেকে দুটো রেফারেন্স দিয়েছিলাম, আপনি কলিগও দিয়েছিলাম, আপনি ডিটেলও করেছেন। আমরা আপনার সিদ্ধান্তকে মান্যতা দিয়েছি। দিস ইজ দ্য ডেকোরাম। And I should request the honorable members to maintain the decency and decorum of the house. হাউসের লিডার মাননীয় চিফ মিনিস্টার, হোম মিনিস্টার যেখানে আছেন, উনি বললে তো এটা শেষ হয়ে যাবে। মাননীয় সদস্যগণ, বিরোধী দলের কাছে একটু বলে তারা একটু শোনা, সবগুলি রেফারেন্স করেই বেশি করে। নর্মালি কনভেনশন ইজ দিস, ট্রেজারি বেঞ্চ দুটো, আপনারা একটা ভাগ শুনে দিন। কিন্তু ইম্পর্টেন্স দেখে স্পিকার ঠিক করবে, আইন অনুযায়ী ঠিক থাকবে স্পিকার ঠিক করবে কোন কোন জিনিস আলাদা হবে। যেমন আজকে 3টা অপোজিশন করেছে, কলিগ করছে, একটা ট্রেজারি বেঞ্চে অ্যালাউন্স হয়নি। আবার দুটো রেফারেন্স অ্যালাউ হয়েছে, একটা ট্রেজারি, বাকিটা আইন অনুযায়ী হয়নি। কিভাবে উনি অ্যাডজাস্ট করবে? সিস্টেমটা জানা উচিত। পার্লামেন্ট ছিলেন, এখানে ছিলেন, ভুলে গেছেন, হতে পারে ভুলে গেছেন, ঠিক নেবেন।
সব জায়গায় ঘোরাতে হবে শেষ করতে। বহু প্রসিডিংস এই হাউসে আছে। What you said from this place? There are many records. If necessary, আপনার সামনে তুলে ধরবো। আপনি কি বলেছেন এখান থেকে সব আছে? ধরবেন, ঠিক আছে। ভুলে গেছেন না? নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 28 মার্চ 2023 তারিখে বিধানসভার অধিবেশন শেষ হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে 28 মার্চ 2023 তারিখে রেফারেন্স পিরিয়ড এবং পোলিং অ্যাটেনশন নোটিশ ত্রিপুরা বিধানসভায় সচিবালয়ে জমা না দেওয়ার জন্য আমি মাননীয় সদস্যগণকে বিশেষভাবে অনুরোধ করছি। Laying of papers on the table of the house. Now, the business before the house, laying a copy each of the Tripura Land Revenue and Land Reforms, bracket 17th Amendment, Rules 2022. Number 2, the annual report of Tripura Police Accountability Commission for the year 2021 on the table of the House. Now, I request the Honorable Chief Minister to lay a copy each of the above mentioned rules and on the table of the House. Mananiya Adhyaksh Mahoday, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the Tripura Land Revenue and Land Reform, that is 17th Amendment Rule 2022 as required under Section 198 of the TLR and LR Act 1960. Now, the business before the House, laying a copy each of the Tripura State Goods and Service Tax within bracket 2nd Amendment, Rules 2022. Number 2, the Tripura State Goods and Service Tax bracket within bracket 3rd Amendment, Rules 2022. Number 3, the Tripura State Goods and Services Tax within bracket 3rd Amendment, Rules 2022. Number 4, the Tripura State Goods and Services Tax within bracket 5th Amendment, Rules 2022. And number 5, the 7 numbers of notification issued under the Tripura State Goods and Service Tax Act 2017. Within bracket, Tripura Act number 9 of 2017. During the period from 1/9/2022 to 28/02/2023 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Finance Sector Department to lay a copy each of the above mentioned rules and notifications on the table of the House. Honorable Speaker Mahoday, I beg to lay the Tripura State Goods and Service Tax within bracket 2nd Amendment, Rule 2022, under Section 1666 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 3rd Amendment, Rule 2022, under Section 166 of the Tripura State Goods and Service Tax 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 4th Amendment, Rules 2022, under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the Tripura State Goods and Service Tax 5th Amendment, Rules 2022, under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Again, I beg to lay the 7 notifications issued under the Tripura State Goods and Service Tax Act 2017 within bracket Tripura Act number 9 of 2017 issued during the period from 1/9/2022 to 28/2/2023 under Section 166 of the Tripura State Goods and Service Tax Act 2017 on the table of the House. Now, the business before the House, laying a copy each of number 1, the 41st annual report of the Tripura Tea Development Corporation Limited for the financial year 2020-21, and number 2, the Tripura Sangshodhanakar Rules 2021
on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Industry and Commerce, etc. departments to lay a copy of the above mentioned annual reports and rules on the table of the House. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly the annual report of Tripura Development Corporation Limited for the financial year 2020-21 as required under Clause B of subsection 1 of Section 395 of the Companies Act 2013. Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay on the table of the Tripura Legislative Assembly Tripura Sanshadhan Rule 2021 as required under section provision of Section 59 of the Prison Act 1894. Thank you. Now the business before the House laying a copy of number 1, the economic review of Tripura for the year 2021-22 on the table of the House. Now, I request the Honorable Minister in charge of the Tribal Welfare Sector Department to lay a copy of the above mentioned economic review on the table of the House. Honorable Speaker, sir, I beg to lay the copy of the economic review of Tripura 2021-22 in the floor of the House. Okay, sir. Honorable members are requested kindly to collect the copies of the rules of annual reports notification and economics review from the notice office of Tripura Legislative Assembly. Discussion on the motion of thanks to the address by the Governor. সবার পরবর্তী কার্যসূচি হলো মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপর গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক প্রস্তাব একটা বোধহয় মিস করে গেছেন লেইং এর মধ্যে একটা the annual report of Tripura Police Accounting Commission for the year এটা বাদ গেছে মাঝখানে শুনতে দেখেন চিফ মিনিস্টার পুলিশ অ্যাকাউন্ট বলে বলেছিলাম তো আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের বিজনেস আছে দেখুন একদম শুরুতে ল্যান্ড রেভিনিউর পরেরটা হ্যাঁ আমি মেনশন করছি তো তাহলে উনি আপনার বলে দিলে তো উনি প্লে করবেন ঠিক আছে ল্যান্ড রেভিনিউর পরে Honorable Speaker, sir, I hereby give notice of my intention to lay a copy of annual report 2021 of the Tripura Police Accountability Commission in the table of the Tripura Legislative Assembly as required under the provision of section 71 in bracket 2 of the Tripura Police Act 2007. গত 24 মার্চ শুক্রবার 2023 তারিখে যে ধন্যবাদ সূচক প্রস্তাব এসেছে রাজ্যপালের ভাষণের উপর তার আলোচনা ধন্যবাদ সূচক প্রস্তাবে দিয়েছেন পরিষদ দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় তার প্রস্তাবে সমর্থন করেছেন মাননীয় সদস্য তথা মুখ্য সচেতক শ্রীমতী কল্যাণী সাহা রায় মহোদয় প্রস্তাবটি হল নিম্নলিখিত মর্মে ত্রিপুরার মাননীয় রাজ্যপালের নিকট সভায় কৃতজ্ঞতা ব্যক্ত করা হোক যে 24 মার্চ 2023 এই তারিখে মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তার জন্য ত্রিপুরা বিধানসভা সদস্যকৃত গভীর কৃতজ্ঞ আমি এই মাননীয় সদস্যগুলোর সঙ্গে অনুরোধ করবো এই আলোচনা যারা অংশগ্রহণ করবেন তাদের নামের তালিকা আমায় দেওয়ার জন্য এখন মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার কেনেন এই যে কতক্ষণের আলোচনা হবে এবং ট্রেজারি বেঞ্চ বিরোধী বেঞ্চ কত টাইম পাবে দেন অ্যাকর্ডিংলি উই ক্যান মেক দি লিস্টটা পাঠালে তারপরে টাইম because time has to be allotted then ঠিক আছে সবাই আলোচনা করুক সবাই যত বেশি আলোচনা করবে তো ভালো ভালো তো আর এর মধ্যে তো কালকে আছে কালকে লাস্টে চিফ মিনিস্টার no
whole day today we can discuss on this. আর এবং প্রয়োজনে কালকেও যত বেশি আলোচনা আগামীকালও কালকে তো স্টপ হয়ে গেছে। করা যাবে। সো কতজনের মানে কতজনের করে দেবে? কতজন দিতে চাচ্ছে বলুন না। লাস্ট টাইম আমার তো এই সময়টার কথাই মনে পড়ছে যে 2 জন বা 4 জন প্রতিটি দলের পক্ষ থেকে এইভাবে দেওয়া যাবে যত সংখ্যা ঠিক আছে। না 13 জন দিয়েন না, 13 জনের দিন 13 জন দিলে আপনার অনেকক্ষণ চলবে। but most of them they ঠিক want আছে। to speak here. মাননীয় আমার মনে হয় স্যার যারাই আলোচনা করতে চায় তাদের সবাইকে অন্তত এই আলোচনাটাতে অংশগ্রহণ করতে দেওয়া উচিত। আর সবাই নতুনভাবে আজকে অনেকেই নতুনভাবে এখানে আসে। আর There is a procedure. Some honorable member given the amendment. So if you want the name, so what is the use of the amendment on the governor fee? So those কাছ থেকে আসলে সবকিছু আলোচনা হয়েছে ছিল সবার লোক আপনি সিনিয়র এক্সপিরিয়েন্স এবং ওনার তো মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি এক সেকেন্ড এটা তো নির্বাচন জেলা সেটা দিতে বলেছিলেন আরে লিস্টটা দিলে তারপরে টাইম ডায়লগ করবে। সেটা না ওনাকে তো এক্সপিরিয়েন্স তারপরে বলতে হচ্ছে অনেক নিউ কামার এসেছে হ্যাঁ সব দলে সুতরাং তাদের সময় পাওয়া বলা উচিত ডিগ্রি হবে ফ্রম অল পয়েন্ট ঠিক আছে হবে নিশ্চয়ই হবে আসুন না লিস্ট আসুন ওকে বলুন মাননীয় অধ্যক্ষ মহোদয়, অধিবেশনের প্রথম দিন 24 মার্চ 2018 তারিখ ত্রিপুরার মাননীয় রাজ্যপাল এই সভায় যে ভাষণ প্রদান করেছেন তাকে আমি পূর্ণ সমর্থন জানাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি এই ভাষণের উপর মোট 8 জন 48টা সংশোধনী এনেছেন। এটা বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। নতুন বছরে সবাইকে স্বাগত। মাননীয় রাজ্যপালের ভাষণ এই রাজ্য সরকার কি কি কাজ করছে এর প্রতিফলন এই ভাষণে রয়েছে। সরকারের নীতি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দিশা কি, রাজ্যপালের ভাষণে কিছুটা হলেও ফুটে উঠেছে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা প্রয়াস, এই নীতি অনুসরণ করে আমাদের সরকার কাজ করে চলছে। রাজ্যকে একটা মডেল রাজ্য বানানোর জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগোচ্ছি সেটা এই ভাষণে উল্লেখ রয়েছে। মাননীয় রাজ্যপালের ভাষণে 5 নম্বর প্যারা মধ্যে রাজ্য সরকারের রয়েছে এই সরকারের মূল বিষয় এবং মূল ভাবনা। আমাদের সরকার অবশ্যই ত্রিপুরাকে একটা মডেল রাজ্য বানাতে চায় এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এটা হলো রাজ্যপালের ভাষণের মূল বিষয়। আমি প্রথমে বিরোধী দল থেকে যারা যারা অ্যামেন্ডমেন্ট এনেছেন, বিশেষ করে ইসলাম উদ্দিন, শৈলেন্দ্রচন্দ্র নাথ, দীপঙ্কর সেন, গোপাল রায় এবং জিতেন চৌধুরী, তাদের মূল বিষয়টা হলো আসল কথা সন্ত্রাস হয়েছে ভোটের পরে। এবং ফার্স্ট আওয়ারে এই কথা শুনছিলাম, স্যার এ রাজ্যের সন্ত্রাসের আমদানি কারো কারা, সন্ত্রাস কি করেছে না করেছে ওনাদের ধৈর্য থাকলে স্যার শুনবেন। আমার পুরনো বন্ধু যারা স্টেট অপোজিশন বেঞ্চে রয়েছে না, একটু ধৈর্য ধরে শুনতে হবে। 1993 নির্বাচন তো সন্ত্রাস চরমে, কুপিয়ে 5 কংগ্রেসকে হত্যা, অপহরণ, বিলোদাহ, কংগ্রেস অফিসে আগুন। আহারে কংগ্রেস, বহু পরিবার গ্রাম ছাড়া, খুন সন্ত্রাস বন্ধ করুন,
রাজ্যপালকে যুব সমিতি। কংগ্রেস পার্টির ভাই খুন, সমগ্র রাজ্য জুড়ে নারকেল সন্ত্রাস অব্যাহত। মেহের আলীদের মতে সব ঠিক না। বিজয় উল্লাসের নামে আরো 2 কংগ্রেস যুব সমিতি কর্মী খুন, নারকীয় সন্ত্রাস। সালেমা যুব সমিতির শীর্ষ নেতা খুন, মিছিল ছেড়ে সিপিএম কর্মীরাই মঙ্গল বর্মাকে বাড়িতে কুপিয়ে হত্যা করেছে সমাচরণ। নারকীয় সন্ত্রাস দমনে রাজ্যপালের কাছে হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস। সন্ত্রাস চলছে 24 ঘন্টায় রাজ্যের 2 জেলায় আরো 2 কংগ্রেস কর্মী খুন। বিভিন্ন এলাকার সভা শেষে কেন্দ্রীয় মন্ত্রী ক্ষমতা ফেরার পর ফ্রন্টের মাত্র কদিনে খুনের প্রতিহার 17। পরিস্থিতি ভয়াবহ। 1998 আবার ক্ষমতা এসছে। রাজনৈতিক খুন, নির্বাচিত সন্ত্রাস চরমে, মারধর, অগ্নিশক্তির ঘটনায় জনমনের ত্রাস। 48 ঘন্টার সময় বেঁধে দিল কংগ্রেস। সারা রাজ্যে শাসক দলীয় কর্মীদের তাণ্ডব অব্যাহত, জনমনে ত্রাস। রাজনৈতিক সন্ত্রাসের হাইলে কংগ্রেস। নির্বাচন সরকার চলছেই। নির্বাচন সন্ত্রাসে মান্দায় কমলানগর প্রচার মুখ্যমন্ত্রী মানিক সরকারের सहन का सह्य होना चाहिए। सहन करिए ना प्लीज प्लीज। मुख्यमंत्री अरे মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের পুরনো বন্ধু রতন বাবু সব সময় উনি मुख्यमंत्री मानिक सरकारेर टाइमे शासक আমি যেটা বলছি, আমার অ্যামেন্ডমেন্ট পিটিশনটা রতন বাবু একসাথে করে আমি অ্যামেন্ডমেন্টকে রাজ্যপালের ভাষণের পরিপ্রেক্ষিতে আমি যা অ্যামেন্ডমেন্ট এনেছি, ঠিক আছে, এটা কি আছে এটা আগে পড়ে দেখে বললে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা বলবো ঠিক আছে বলবো স্যার 1998 এর বেশি না যে কটা ইলেকশন গেছে সেটা সারা বছর বলবো না, 25-30 বছর। মুখ্যমন্ত্রী মানিক সরকারের কেন্দ্রেই শাসক দলের নারকীয় সন্ত্রাস অব্যাহত, আতঙ্ক চরমে। নির্বাচিত সন্ত্রাস 24 ঘন্টায় নিহত 5 শিক্ষক অপহৃত। আসুন 2003 মহিলাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা, চণ্ডীপুরে দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পাচ্ছে না যুবতীরাও। রাজ্যের নির্বাচন সন্ত্রাস, এআইসিসির 3 শীর্ষ নেতা ত্রিপুরা পাঠাচ্ছেন শুনিয়া। 5ম দিনও সন্ত্রাস থামেনি, আক্রান্ত হচ্ছেন বিজিত প্রার্থীরাও। পরিস্থিতি দেখতে কালাশ রাজ্যে আসছেন শিবরাজ, কপিল, আহমেদ পটেল, অনেকে এখন নেই। সন্ত্রাসে নিঃশব্দতা থেকে স্তম্ভিত এআইসিসি নেতারা প্রসঙ্গ চোখ হারানো পশ্চিম ভুবনগড়ের সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ পটেল বাইরে কংগ্রেস। প্রবল কপিল সিবাল শনিবার আম্বেদকর হাসপাতালে। স্যার, পঞ্চবটিতে বিজয় উৎসবের নামে হিংসাত্মক কার্যকলাপ, 2 জওয়ান সহ আহত 4। রাজ্য পরিস্থিতি উদ্বিগ্ন দিল্লি, কমলপুর নির্বাচনী সন্ত্রাসের চেহারা দেখে স্তম্ভিত কংগ্রেসের নেতারা। সিপিএম এর বিজয় উৎসব করছে আগুন, খুন, দর্শনে। শপথের আগের দিন বিরোধীদের হুমকি, সন্ত্রাস বন্ধ না হলে শুরু হবে প্রতিরোধ। বাইরে কংগ্রেস। নির্বাচন সন্ত্রাসে অগ্নিগর্ভ ধলাই জেলা উদ্বিগ্ন আইএনপিটি। নির্বাচন সন্ত্রাস বাদমায়
আপনাদেরকে বলছি ওদের নির্বাচন সন্ত্রাসে সাহায্য নেবেন মুখ্যমন্ত্রী। নির্বাচন সন্ত্রাস কমলনগর দিবালকের কংগ্রেস নেতাকে কুপিয়ে খুন। নির্বাচন সন্ত্রাসে আহত প্রবীণ কংগ্রেস কর্মী হাসপাতালে মৃত্যু। 2008 কৈলাসহরের সন্ত্রাস দাবি বিরোধীদের পাল্টা অভিযোগ বিজিত প্রার্থী হায়রে কংগ্রেস। নির্বাচন সন্ত্রাস রাষ্ট্রীয় সন্ত্রাসের চেহারা নিচ্ছে। নির্বাচন তো সন্ত্রাস অব্যাহত, প্রতিবাদে মনোমিছিল। রাজ্য জুড়ে লাল সন্ত্রাস অব্যাহত। সন্ত্রাস বিধ্বস্ত কর্মী সমাজের খোঁজ নিতে গ্রাম পাহাড়ে যাচ্ছেন নেতারা। নির্বাচন সন্ত্রাস নিয়ে উত্তপ্ত বিধানসভা। নির্বাচন সন্ত্রাসে দায় সংবাদপত্রের কাণ্ডে চাপালেন তৎকালীন মুখ্যমন্ত্রী হায়রে কংগ্রেস। যা যা পত্রিকা তোমরা উঠাও, সন্ধান দৈনিক যা যা আছে সব পরিস্থিতি আছে। স্যার প্রথম শুনছ 2013 লাস্ট 2013 মাস আরে ভাই চুপ থাকো তুমি রাষ্ট্রপতি নির্বাচন সন্ত্রাসে বিধ্বস্ত সোনামুড়া কংগ্রেস কর্মীর বাড়িতে আগুন, বিদ্যাকে অপদস্থ। সিপিএম চাইলে এবার অন্তর্বিশ্বাস বলছে সিপিএম চাইলে 24 ঘন্টা সন্ত্রাস দমন সম্ভব। কমলপুর মহকুমায় সন্ত্রাসের বিপন্ন নির্বাচন সন্ত্রাস কংগ্রেসের বাড়ি করে হামলা, মহিলা নিগ্রহ। নির্বাচন সন্ত্রাস বিজয় সমাবেশের মানিক পিছনের দরজা জমজমাট একে একের বিরুদ্ধে বলছে। রাজনৈতিক সন্ত্রাস, মানবাধিকার কমিশন যাচ্ছে মহিলা সংগঠন। ফ্যাসিস্ট কায়দা সন্ত্রাস গণতান্ত্রিক ইতিহাসকে কলঙ্কিত করেছে নকুল দাস বলছে। মুখ্যমন্ত্রী নির্বাচন কেন্দ্র সন্ত্রাস চলছে, পুলিশ দর্শক। এবার আসুন আমাদের প্লিজ, আমি কিছু বলছি, কিছু ধৈর্য ধরছি। বোমাবাজি, গৃহদাহ, ভীতি প্রদর্শন, লুটপাটের ঘটনায় দাসের সঞ্চার। পশ্চিম নোয়াবাদীতে নিহত 25টি ভস্মিত ঘরের একটা চিত্র সবাইকে পড়ে ছাই করতে হয়েছে। অনেক আছে, এতগুলি বলবো না, বললে আপনাদের ব্যাসে চলে যাবে। 2018 সরকার পাল্টা নিয়মে প্রচুর সন্ত্রাস হওয়ার কথা, প্রচুর। যে একটা শুরু করেছিল দীপেন চক্রবর্তী। এই সন্ত্রাসের ঘিতে আগুনে ঘি দিয়েছে সন্তোষ মহতে। এ রাজ্যের সন্ত্রাসের আমদানি কারক তারা। আজকে এবার আসলো ইচ্ছা করে প্রচুর খুন হতে পারত। বুকে হাত দিয়ে বলুন, রাতারাতি জামা পাল্টি হামলায় মাত্র ভক্তরা বিজেপির কেউ টুকটাক হয়েছে। ওই যে জামা পাল্টিয়ে ভক্তরা আশ্রয় নিয়ে হামলা করেছে। তারপরেও সন্ত্রাস দমনে কঠোর পুলিশ, গ্রেপ্তার 35। This is called BJP identity bomb. সুতরাং স্যার সন্ত্রাস টুকটাক যে হয়েছে না আমি বলি না, কিন্তু ইতিহাস কত। আর প্লিজ ভাই আপনি কি কথা বলেন, 18 করতেছেন কি করতেছেন? হাজার হাজার কর্মী খুন করতে হবে আপনি দক্ষিণ ত্রিপুরা। সময় আছে, সময় দেবে আমাকে বিধানসভা দেবে। আরে না কতদিন বলবো? স্বপনদার, দেমল দেব, দিগনাথ শর্মা, অতীশ চৌধুরী, দেবেন্দ্র দেবনাথ, সুজিত গোস্বামী, আনন্দ দেবনাথ, চন্দন বর্ধন, মন্টু দাস, মদন ঘোষ, ভূষণ ঘোষ, কত বলবো কত বলবো কত বলবো? চুপচাপ তো 1 বছর সাইলেন্ট থাকা উচিত, চুপচাপ। স্যার আমি যদি
বিচার যে ঘটনা তুমি দেয় আইয়া করতেছি চলে আইসি দুজন মিলছি আইয়া লই কেমনে গাড়ি চালাস কেমনে দোকান খুলবি রাবার ওখান থাকবনি কোনখানে ট্রান্সফার করে দেখবি অনেক লোক প্লেনের টিকিট করে একটা গেছে গা কাজটা পিস পিস করুন প্রভোকেশন এই প্রভোকেশনের কারণে কিছু কিছু ঘটনা ঘটেছে বলুন 13 থেকে 17 পর্যন্ত আরে 25 বছরে যত মানুষ খুন করেছে নেই আজকে মানিক বাবু ভেরি মাচ ইন্টেলিজেন্ট এখন উনি আরামায় থাকতে চায় জানালার দরকার নেই বাবারে পরিচালিত হই উনি ভালো বাংলা চায় টিকটক গাড়ি চায় পূর্ণমূর্তির মর্যাদা চায় এবং এই ঘটনাটি থাকতেই হোক তো এগুলি ওনার জন্য হয়েছে স্যার সিরাজ চাইতাম না আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা চাই আত্মনির্ভর ত্রিপুরা আমরা চাই স্বাবলম্বী ত্রিপুরা আমরা চাই এক ত্রিপুরা এক পরিবার এক ভবিষ্যৎ আপনাদের সবাইকে দিয়ে স্যার যারা সমালোচনা করছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি যারা সমালোচনা করছেন তাদের দিকে নজর দেওয়ার দরকার নেই কারণ যারা আপনার সমালোচনা করছে তারা চেষ্টা করে আপনার সমান হতে পারছেন না তাই তাদের ঈর্ষা হচ্ছে তারা আপনার মতো করতে পারেনি তাদের ঈর্ষা থেকে সমালোচনা করছে স্বামী বিবেকানন্দ বলেছেন ইতিবাচক হও কারোর সমালোচনা দরকার নেই অন্যরা যে যাই ভাবুক তুমি তোমার নৈতিকতা থেকে সরবে না তুমি যা করার করো এখানে তোমার কর্তব্য শেষ স্বামীজি বলছেন দোষ দেখা বড়ই সহজ গুণ দেখা মহাপুরুষের ধর্ম স্যার স্বামীজি বলেছেন পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস এবং জগতের যা কিছু উন্নতি হয়েছে সব মানুষ করছে স্যার বিশ্বাসের শক্তিতে হয়েছে স্যার যে মানুষকে বিশ্বাস করে না সে নাস্তিক বিশ্বাস করে না যে এটা আমার কথা নয় স্বামীজির কথা স্যার স্যার আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসে ভরপুর এবং উনি এগিয়ে যান রাজ্যবাসী ওনার সাথে আছে 1972 সালে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে 51 বছর হয়েছে বামপন্থীরা কত বছর ছিল 35 বছর কংগ্রেস ছিল 5 বছর কংগ্রেস কি বুঝিয়েছে 5 বছর আর 1 বছর ছিল কখনো সিপিএম সিএফডি কখনো সিপিএম জনতা আর বাকি 5 বছর বিজেপি আইপিএফটি স্যার ওনারা এই রাজ্যে এত বছর ক্ষমতায় ছিলেন এত বছর পর এই ত্রিপুরা রাজ্যে একটি সরকার চাইছে ত্রিপুরাকে মডেল রাজ্য বানাতে অতীতে কোনোদিন কেউ চিন্তা করেনি আত্মনির্ভর ত্রিপুরা বানাতে স্যার মাননীয় রাজ্যপালের ভাষণে এটাই বারবার বোঝাতে চেয়েছেন এবং উনি চাই আমরা চাই নিজের পায়ে দাঁড়াতে চাই যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন আমি আপনারা জানো আমাদের রাজ্যে সচিন সুকুমার সেনগুপ্ত এবং নিবেদ চক্রবর্তী দশরথ বাবু আগে উনিও দেবরায় এর আগে স্নেহ কুমার চাকমা আরো বহু নেতৃত্ব বলেছেন আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা দিল্লির দিকে তাকিয়ে থাকতে চাই না আমাদের পূর্ণ রাজ্যের মর্যাদা দাও 1972 পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে বামপন্থীরা 35 বছর চেয়েছে জানেন কতটুকু বামপন্থীরা এ রাজ্যে জিএসডিপি যে সম্পদ কত রেখে গেছে এই এত বছর 35 বছরে 43,716 কোটি তাদের 35 বছরে আমাদের জন্য রেখে গেছেন 43,716 কোটি টাকা জিএসডিপি আর বর্তমানে সেটা দাঁড়িয়েছে কত 64,778 কোটি মানে 5 বছরে 20,000 কোটি 35 বছরে বললাম যা আজকে 3,000 করে যদি 3,000 কোটি করে টাকা যদি প্রতি বছর রাখতো আজকে 1,05,000 কোটি রাজ্যের সম্পদ থাকতো করেনি রাজ্যের সম্পদ বাড়েনি ব্যক্তিগত সম্পদ বেড়েছে আজকে সেই জন্যই এবং ওনারা কখনো চাইনি মানুষ স্বাবলম্বী হোক উনি কখনো চাইনি ওনারা মানুষ কারণ স্বাবলম্বী যদি হয়ে যায় ওনাদের কাছে যাবে না কারণ ওনারা ক্ষমতা থাকার জন্য মানুষকে আত্মনির্ভর না করে পরনির্ভর করে রেখেছে আপনাদের রাজনীতি আত্মনির্ভরতা নয় আপনাদের রাজনীতি পরনির্ভরতা আর এত বছর পর একটা সরকার চাইছে স্বাবলম্বী ত্রিপুরা আত্মনির্ভর ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানানোর অঙ্গীকার নিয়ে এই সরকার কাজ করছে আর আওয়াজ উঠছে সবকা সাথ
সবকা বিকাশ, সবকা প্রয়াস, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। যতই বাগই যতই হামতায়, যতই চুমাবুন কাইসা ত্রিপুরা কাহাম ত্রিপুরা। ত্রিপুরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন এটা চায়। স্যার, এই যে সবার উন্নয়ন, স্বামী বিবেকানন্দ বলছেন পৃথিবীর সকল সম্পদ যদি এক জায়গায় এনে দেন তাহলেও পর্যটক হবে না যদি না মানুষকে স্বাবলম্বী করা যায়। স্যার, এই জিনিসটাই আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী এটা চেষ্টা করছে। মডেল স্টেট মানে আত্মনির্ভর ত্রিপুরা, স্বাবলম্বী ত্রিপুরা, বিকল্প কর্মসংস্থান অর্থাৎ ঘরে ঘরে রোজগার। স্যার, ভারতবর্ষের মধ্যে যত রাজ্য আছে মডেল স্টেট আগে অনেকটাই দিয়েছিল গুজরাট, বলতো আজকে ত্রিপুরাকে ধীরে ধীরে সেই জায়গায় যাচ্ছে। ভারতবর্ষের যত রাজ্য আছে সবচেয়ে বেশি আগে যাতে আমরা মডেল স্টেট হতে পারি আপনাদের ছাড়া কিন্তু আমরা পারবো না, ইম্পসিবল, এটা পারবোই না। সেজন্য আপনাদের সহযোগিতা থাকতে হবে, সবাই পার্টিসিপেশন থাকতে হবে। আমরা জানি, এই জন্য আমরা বলছি সবটা প্রয়াস, কারণ পার্টি যার যার উন্নয়ন সবার। আগে মনে রাখতে হবে প্রতিটি মানুষের অংশগ্রহণ না থাকলে উন্নয়ন যে কোনো সময় মুখ টুকরে করতে পারে, এটা অতীতে আমরা দেখেছি। বর্তমান রাজ্যে যারা ধনী গরিব রয়েছে সবাই মনে করছেন একটা আমার রাজ্য আগে কোনোদিন পারত না। আগে আমার সরকার, এই বছর রাজ্য অনেক দূরে গিয়েছে। আমার সরকার এই 4-5 বছরে রাজ্য অনেক দূরে গিয়েছে। সামাজিক আদর্শকে পাথর করে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। সামাজিক আদর্শ নীতি ছাড়া কোনো মতে আত্মনির্ভর হওয়া যায় না। আজকে সারা পৃথিবী ওনাকে ভালো করছে। স্যার, আমরা স্বামীজির ভাব দ্বারা অনুপ্রাণিত বর্তমান সরকার সেই আদর্শকে সামনে রেখে এগিয়ে চলছে। স্যার, রবীন্দ্রনাথ বলেছেন প্রকৃত মানুষ হতে হলে স্বামী বিবেকানন্দের জীবনকে অনুসরণ করতে হবে। নেতাজি সুভাষ বলেছেন দেশপ্রেমে দীক্ষা নিতে হলে স্বামী বিবেকানন্দের আদর্শকে সঠিকভাবে উপলব্ধি অনুসরণ করার প্রয়োজন। মহাত্মা গান্ধী বলেছেন স্বামী বিবেকানন্দ ভারতের যুব সমাজকে স্বনির্ভর হয়ে ওঠার রাস্তা দেখিয়েছেন। ঋষি অরবিন্দ বলেছেন মানুষের জীবন চরিত্র গঠন স্বামীজি ছাড়া আর কেউ বলতে পারেনি। সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন প্রকৃত চরিত্র গঠনের মধ্য দিয়ে সমগ্র দিক দিয়ে স্বাধীন স্বনির্ভর করে তুলতে স্বামী ভারতের যুবক। আমেরিকান প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বলেছেন ভারতবর্ষের সমাজ সংস্কৃতি এবং প্রগতির ধারাকে উপলব্ধি করতে হলে স্বামী বিবেকানন্দের জীবন চর্চা আর তার রচনার মধ্যে দিয়ে করতে হবে। জার্মান চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন স্বামী বিবেকানন্দ ভারতের সনাতন ধর্মের মূল আদর্শকে উপলব্ধি শিক্ষিত যুবককে এক অভিন্ন উন্নয়নের আদর্শ চালিত করতে পেরেছেন। ফরাসি অপারা সিঙ্গার সে আপনারা বিশ্বাস করতে পারেন না পারেন এটা আপনাদের ব্যাপার, বিশ্ব আজ স্বামীজিকে ফলো করছে। সারা পৃথিবী আজকে স্বামী বিবেকানন্দের লাইনে চলছেন। দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বামীজির পথে এগোচ্ছেন। স্বামী আরো বলছেন প্রথমত যে শিক্ষায় নিজের পায়ে দাঁড়াতে পারা যায় সে হচ্ছে শিক্ষা। স্যার, জিতেন বাবু জনজাতি সম্প্রদায়ের লোক, ইদানিং উপজাতিরা ভাবছে এই গভর্নমেন্ট আসার পরে একটা আমার সরকার। আগে তারা কি ভাবত উই আর সেকেন্ড ক্লাস সিটিজেন ইন দিস স্টেট। এই যে হিসাব করছি, এটাকে জাতীয় স্তরে মান্যতা কে দিয়েছে? দেশের প্রধানমন্ত্রী। এই হিসাব আমার সরকার আসার আগে অন্য কোনো অনুপূজা বা রাজ্যের বাইরে কেউ করেছে? সারা ভারতবর্ষ পৃথিবীতে রিসার্চ চালিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং আপনি জানেন আমাদের বয়ন শিল্পকে মোস্ট ইম্পর্টেন্ট ঘরে ঘরে রোজগার, বয়ন শিল্পকে সারা পৃথিবীর মানচিত্রে নিয়ে গেছেন উনি। উদ্দেশ্য ঘরে ঘরে রোজগার। একটা লোক স্যার অতীতে একটা লোক ইন্টেরিয়ারে বসবাস করে কোন লোক সম্মান পেল না কেন কোনদিন? আজকে দেশের সবচেয়ে বড় সম্মান পদ্মশ্রী পেয়েছে সত্যরাম রিয়ান কালচারে। আমি গর্বিত, আমি ওনার সাথে রাশিয়া গিয়েছিলাম। স্যার, বেনচন্দ্র জমাতিয়া লিটারেচার পেয়েছে, টাঙ্গা ডালন কালচার পেয়েছে। আগে কোনোদিন এরকম ভাবে পদ্মশ্রী পেয়েছে স্যার? দেওয়া হতো না। শুধু তাদের কাছে ভোট নাও, তাদের প্রমোট করার দরকার নেই। পদ্মশ্রী বিক্রম বাহাদুর জমাতিয়া সুশীল ওয়ার, পদ্মশ্রী এনসিতা বর্মা পাবলিক অ্যাফেয়ার্স, আজকে সম্মান দেওয়ার চেষ্টা ছিল। আগে গড়িয়া ছুটি ছিল একদিন, এখন হচ্ছে 2 দিন। আপনারা জানেন রুশ শরণার্থীদের 27 বছরের সমস্যা 2 বছরে প্রায় সমাধান করে ফেলেছে। স্যার, আজকে ওনারা জনজাতির ভাষা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা বিরোধী দলরা শুনলে আমি খুশি হব।
স্যার উপজাতির মহিলারা পাঁচটা করেন স্যার, পাঁচটাটা কিন্তু প্রজ্ঞার ভাষা না, এটা হলো রিগনাই। আজকে 25 বছর 35 বছরে রিগনাই হয়ে গেল পাঁচটা, সব উপজাতিদের জনজাতিদের ভাষা পর্যন্ত ধ্বংস করে দিয়েছে। এটা এই সেই রিগনাইকে আপনারা পাঁচটা বানিয়ে দিয়েছেন, তাদের সভ্যতা সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছেন। আপনারা চাইছেন তাদের সমাজ শেষ হয়ে যান, রিগনাই থেকে চলে আসলো পাঁচটায়। সেটা 35 বছর আর একটু অপেক্ষা করেন, বলতে আসবেন বক্তৃতা করে সুবিধা আছে, আরো আছে। ঠিক আছে, রিগনাইকে বাংলা ভাষায় যারা বাংলা ভাষায় যারা পাঁচটা রিগনাই পাঁচটা হয়ে গেল কে বলতো স্যার? রিগনাই ছিল স্যার, জিজ্ঞেস করুন যারা কম্পিউটার দর্শক আপনাদের এখানে রিগনাই ওই পাঁচটা হয়নি কখনো, আপনি করে দিচ্ছেন স্যার। একটা সমাজকে, একটা সম্প্রদায়কে, একটা জাতি গোষ্ঠীকে তাদের কৃষ্টি ভাষায় ধ্বংস করে দিয়েছেন। আমরা বলছি না 5 বছর সবকিছু করে ফেলেছি, কিন্তু আমরা ধীরে ধীরে চেষ্টা করছি তাদের ভাষা উজ্জীবিত করা। আমরা বর্মরার নাম হাতায় কতল করেছি, ছোট্ট হতে পারে কথাটা। আমরা গন্ডা ছড়ার নাম গন্ডা পুষা করে দিয়েছি, আমরা 18 নাম হাত করে দিয়েছি। আমরা বলছি না আমরা সবকিছু করতে পারছি, কিন্তু আমাদের চেষ্টা চলছে। স্যার, within 2 years এমবিবিআর কোডের নাম পরিবর্তন করে মহারাজা বীর বিক্রম করা হলো, সেখানে মূর্তি বসিয়ে দেওয়া হতো, ওনার জন্মদিনকে ছুটি দেওয়া ঘোষণা করা হলো। আগে কোনোদিন কেউ চিন্তা করেন, আপনারা তো কোনোদিন ওনাকে শ্রদ্ধা জানাননি, আপনারা তো এই দেশে থাকতেই পারতেন না। যে লোকটা আমাদের রাষ্ট্র দিয়েছেন সেই ভূভাগটা হলো মহারাজা বীর বিক্রম। আমরা কেন শ্রদ্ধা করি জানেন? ভোটের জন্য না। আজকে এই রাজ্যে এই ত্রিপুরা ভারতে কে দিয়েছে? মহারাজা বীর বিক্রম। কোন অফিসে ফটো নেই, ভারতীয় জনতা পার্টির অফিসে ফটো আছে, শ্রদ্ধা জানাতে হবে। আজকে এখানে বসে কাজ করি না, পাকিস্তানের অ্যাসেম্বলি যদি মহারাজা সে সময় না করতো, মহারাজা ঘোষণা দিয়ে গেছিল 1947 ঘোষণা দিয়ে গেছিল, উনি মরে গেলেন। মরে যাওয়ার পরে কাঞ্চনবাদী ওনার তখন বীর বিক্রম ছোট্ট অন্ধ্রিয়াবধি বীর বিক্রম সই করে দিল, এবং আজকে এখানে আসছে। একবারও চিন্তা করলো না, শুধু ভোটের সময় ভোট চাইবে। এই জন্যই ত্রিপুরা মাতা অধ্যক্ষ ভোটের সময় জামা ঘষে দিয়েছে, কিভাবে জামা ঘষে দেওয়া হয়। আজকে শুধুমাত্র ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি। আজকে যে লোকটা আমাদের আশ্রয় দিয়েছে ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার দীর্ঘ 35 বছর আপনারা এই রাজ্যে একলে স্কুল হয়েছে কটা? 4টা। আজকে আমাদের 5 বছরে 17টা একলে স্কুল, 11টার কাজ চলছে, আরো 6টার কাজ অলরেডি উইদিন 2 মান্থ শুরু হবে। এখানে বিশ্ববিদ্যালয় দেববর্মা জানে সিমনা বিধানসভা কেন্দ্রে একলে স্কুলের কাজ চলছে। স্যার, আরো 3টা প্রস্তাব রয়েছে এই শব্দ ছাড়াও, সেটা লেবুঙ্গা, রসবাড়ি, গঙ্গানগর। এই স্কুলগুলি কাদের জন্য? ট্রাইবাল এলাকার ছেলে মেয়েদের জন্য, রেসিডেন্সিয়াল স্কুল। উপজাতিদের সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক উন্নয়নের জন্য আমাদের সরকার প্রথম ক্যাবিনেটে 8,802 কোটি টাকা প্রস্তাব পাঠিয়েছে, সেখানে কেন্দ্রীয় সরকার নীতিগতভাবে গ্রহণ করেছে। একদিন তো আপনাদের মধ্যে কথা শুনিনি। লেম্বু ছাড়া 10 একর জায়গায় ট্রাইবাল রিসার্চ সেন্টার স্থাপন করা হয়েছে, এটা 8 কোটি টাকা বের হয়েছে। টিডিআইসির নাম পরিবর্তন করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল করে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের জন্য জনজাতি অধ্যুষিত পিছিয়ে পড়া 12টা ব্লক চামুলু, মঙ্গিয়াকাবি, গর্ব, শিলাছড়ি, রূপাছড়ি, অম্পি, তুলাশিকর, দরদা, দামছড়া, রাজশাবাড়ি, ডম্বুরনগর, গঙ্গানগরকে এক্সপ্রেশন ব্লক হিসেবে ঘোষণা হয়েছে। 32টি বনজন বিকাশ কেন্দ্র উপজাতি এলাকা করেছে। 5 বছরের মধ্যে 2 বছর করুণা, তারপরেও আমরা 3 বছরের কাজগুলি করতে পেরেছি। আজকে উপজাতি ছাত্রছাত্রীরা 3টা হোস্টেল কলেজে, একটা ফরিকা, একটা ওমেন্স এবং একটা গণতান্ত্রিক সাথে, সেখানে কলেজে গণতান্ত্রিক সাথে এই 3টা গার্লস হোস্টেল, 2টা গণতান্ত্রিক বয়েজ হোস্টেল করা হয়েছে। উপজাতি উন্নয়নের জন্য 1000 কোটি টাকার জায়গা 2 প্রকল্প মঞ্জুর করা হয়েছে। জনজাতি সভাপতিদের 2000 টাকা করে সম্মানিত ভাতা দেওয়া হয়েছে। উপজাতি এলাকার শহরগুলি উন্নয়নের জন্য
এটা আপনারা ভালো বলতে পারবেন। কুমলুম কার্যকর ঘন্টা 2 সাল এই জন্য ওরা উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে আগামী 5 বছর উপযুক্ত এলাকায় 1,86,000 কানি জমিতে রাবার চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে 16,000 কানিতে কাজ শুরু হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় উপযুক্ত এলাকার জীবনমান, শিক্ষা, রাস্তা সংযোগ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে। আমি বলব এই জন্যই 20টা আপনাদেরকে একটা আসন দেয়নি, 20টা আসন। আপনিও সাহস পাননি। কোন এসটি হওয়া সত্ত্বেও এসটি সিটে দাঁড়ানোর মতো আপনার এলএম নাই, এত প্রমাণ হয়ে গেছে। আপনি আরেকটা নতুবা তাও টানতে 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 আইসেন। স্যার আপনারা আমাদের বিজেপি পার্টি, আমি আজকে বলবো, আজকে এখান থেকে আপনার পার্টির সাথে মিটিং করুন, আপনারাও করুন। শুধু ভোট চাইবেন না মহারাজ কৃষ্ণের কাছে, শুধু ভোট চাইতে দেবেন না। ভোট চাইলে উনি যে লাজে ঘুরে এটা মাথায় থাকবেন। উনিও চিনছেন, স্মার্ট বয়। যাই আজকে যেন ফটো লাগাইবেন, শ্রদ্ধা জানাইবেন, রিসা পড়াই দিবেন, ফুল দেবেন, আজকে যেন আশা করি কথা রাখবেন। স্যার ভারতকে ভালোবাসেন। আজকে এই যে বলছি, আজকে এখানে বসতে পারছেন না, ভারতকে ভালোবাসেন না আপনারা। এই দেশের থেকেও পাকিস্তান চীনের সম্পর্ক রাখেন। জিতেন বাবু দেশকে ভালোবাসুন, সবকিছুর আগে রাষ্ট্রবাদী। ভারতকে শ্রদ্ধা করুন, তারপরে খালিদবাদী হন। খালিদবাদী হতে আপনারা খালিদবাদী হয়েছে, আপনারা খালিদবাদী কমিউনিস্ট পার্টি আজকে, আর ওরা হলো খালিদবাদী কংগ্রেস পার্টি। আজকে আপনাদের দুটো পার্টির উত্তর হচ্ছে। স্যার আমি অনুরোধ করবো, আজকে দেশ রাজ্য আসছি আজকে ভারত কিন্তু আজকে ভারতের ভারত জমির একটা টুকরা নেই। ভারত এক জিতা একটা রাষ্ট্রপুরুষ। भारत हिमालय इसका मस्तक है, गौरीशंकर शिखर है, कश्मीर किरण है, पंजाब और बंगाल दो विशाल कांधे हैं, विंध्याचल घाटी है, नर्मदा काटगरी है, पूर्वी और पश्चिम घाट दो विशाल जंगले हैं, विंध्याचल घाटी है, पूर्व कन्याकुमारी इसका चरण है, सागर पात वक्रता है, प्रवास के काले काले मेघ उसके कुंतल केश है, चांद और सूरज उसका आदि उतारती है। ये बंधन का भूमि है, ये अभिनंदन का भूमि है, ये अर्पण का भूमि है, ये तर्पण का भूमि है। इसका नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकर कंकर हमारे लिए शंकर है। ये हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे इस भारत के लिए। और मरने के बाद भी किसी ने गंगा जल में वेद हुए अस्थियों को अपन करने लगा को सुनना तो एक ही आवाज आएगा, भारत माता की जय, भारत माता की सर देख मुख्यमंत्री बोलो এই 5 বছরে যে কাজ করে দিয়েছে, এই 5 বছর যে কাজ করে দিয়েছে তার অর্থনৈতিক রাজ্যের যে কোনো কম্পেয়ার করা চলবে। স্যার মুখ্যমন্ত্রী বলবো, ইফ ইউ বিলিভ ইউ আর রাইট বাট স্টিল somebody or anyone criticize you, hurt you, shout at you, don't bother. Just remember that in every game only audience makes noise, no players. Be a player, believe in yourself and do the best. আপনার জীবনের সারাটা দেখে নিয়ে রাখবে। It is our philosophy and principle that uneducated and poor people are our gods. এটা আমাদের ধারণা, and we have to worship them. It is our social and human dharma. স্যার আজকে গভর্নর ভাষণ দিয়েছে, পার ক্যাপিটা ইনকামটা কত? আদানি টাকা, আদানি দেখা যাচ্ছে একটু আদানি তো আমরা চিন্তা করা লাগবে না, পুঁজি তো একটু লজ্জাও লাগবে না। আরেকটা তো ভাই এদিকে বলা ইন্ডিয়ারে স্যার প্লিজ প্লিজ প্লিজ
মাথা পিছু এর আগে মাথা পিছু জিতেবাবু আপনি ছিলেন না, মানিক সরকার মুখ্যমন্ত্রী ছিলেন। শেষ দিন যাওয়ার সময় পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 17-18-তে 1,444,000 টাকা। আজকে 21 মাসে অর্থ বছরে কত? 1,40,803 টাকা। জাতীয় মাথা পিছু কত? 91,481। পশ্চিমবঙ্গের কত? 1,24,000। আমাদের কত? 1,40,000। দিস ইজ কল্ড পার ক্যাপিটা ইনকাম অফ দ্য স্টেট। স্যার, গ্রামীণ আবাস যোজনা 25 বছরে কটা করে এসছে? প্রধানমন্ত্রী আবাস যোজনায় বা অন্য যোজনায় আবাস যোজনা এই রাজ্যে কটা করে এসছে 25 বছরে? মাত্র 72,000। আর এই বিজেপির এই 3 বছরে 5 বছরে কটা করে এসছে? 3,63,000। দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট। আজকে 1,16,000 শৌচালয় সারা রাজ্যে এই 5 বছরে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় 24,76,000 মানুষ প্রতি মাসে প্রতিদিনে 5 কেজি করে চাল পাচ্ছে। চিন্তা করতে পারেন? এই ব্যাপারটা বুঝে তারটা বাদে এই দুজনটা একটা করে লাভ নেই, কি কোনোটা আমার লাগবে না। আপনাদের বলছি কি করছেন? আজকে হর ঘর নলছে জল, মিনিস্টার বসে আছে। I appreciate 4,10,000 বাড়িতে পানীয় জলের জন্য পাইপলাইন সংযোগ দেওয়া হয়েছে। আগে কত পার্সেন্ট ছিল? 3%। বর্তমানে কত? 59%। দিত কি লিখা? দিত কেন আপনারা রে? তামসা লিখা, ছোট সব লিখা। আজকে সৌভাগ্য যোজনায় 1,36,232টা বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ দেওয়া হয়েছে। আজকে আমাদের যে পরিস্থিতি আমি অভিনন্দন জানাই। আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 2,79,774 বাড়িতে এলপিজি সিলিন্ডার সহ ফ্রি গ্যাস কানেকশন। ত্রিপুরাতে বিবেশ আসন কটা ছিল? 100। এখন কটা? 125টা। পিজি কোর্স কটা আসন ছিল? পিজি কোর্সে 25টা। এখন কটা? 79টা। উন্নয়ন এমনি মানিক সাহেব দিচ্ছে না, এমনি দিচ্ছে না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে সাবাস 2,44,000 কৃষককে 553,16,00,000 টাকা কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য। এবং কি করেছে এবার গভর্নমেন্ট? ঠিক করেছে 6,000 থেকে 8,000। 6,000 কেন্দ্রতে আমরাও 2,000 দেব। 39 কোটি টাকা আমরা চাই। এই যে উন্নয়ন, কৃষকদের হাতে টাকা দেওয়া। আগে স্বাবলম্বী, আগে অটো পারমিট কিনতে পয়সা লাগতো। 5 বছরে 13,827 জনকে স্বাবলম্বী হওয়ার জন্য অটো পারমিট দিচ্ছে। মানিকদের দিগায়েন আজকে কতবার চিল্লেছি, গোপালদাও চিল্লেছে, রিজবাবু করছে, আশিসু চিল্লেছিল, সুদীপবাবু অন পাল্টে গেছে। কারণ নিজের 3টা জিততেই হতো, এ আর সারাটা কাম হইতো না, এখানটা জামনা লাগবো। সারা দেশ রাজ্যের মানুষের কথা বুঝলে গেলেন না? সব মূল্যে ধান কিনছে 89,000 কৃষক থেকে। কত টাকা তাদের কাছে পড়ছে? 325 কোটি টাকা। আজকে 10 লক্ষ 3 বছরে 10,08,068 জন কৃষককে ফসল বীমা যোজনা। আজকে আগে দিত কত? ফসল বীমা যোজনা 200 কোটি টাকা লাগতো কৃষকদের প্রিমিয়াম। আজকে আমরা বলছি 210 টাকা দিব আমরা, তুমি শুনতো 210 টাকা দিবা। আজকে কত লোক বেনিফিট পেয়েছে? 5 বছরের ক্ষতি, আমাদের সময় 5 বছরের ক্ষতিপূরণ পেয়েছিল 90 লক্ষ টাকা। এখন আমরা দেওয়ার পরে 3 বছরে 20,83,00,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছে। এবং সরকারের টাকা থেকে আমরা তাদের প্রিমিয়ামের টাকা দিচ্ছি। এবং সার বীজ কৃষকদের 5 বছরে সময় মতো দেওয়া হচ্ছে 41,85,00,000 টাকা সাবসিডি। 32টি কৃষক বন্ধু সেন্টার করা হয়েছে এবং 1,32,917 কৃষক সয়েল হেলথ কার্ড দেওয়া হয়েছে। আমাদের রাজ্যে 12,72,000 লোকের আয়ুষ্মান কার্ড আছে। 1,76,000 লোক উপকৃত হয়েছে এই 5 বছরে।
কত টাকা গেছে সরকারের? 59,24,00,000 টাকা। এবং এই কিষাণ ক্রেডিট কার্ড 4,07,000 লোককে কিষাণ ক্রেডিট দেওয়া হয়েছে এবং 1,530 কোটি টাকা, 1,530 কোটি টাকা তারা লোন পাইছে। সরকার এই ব্যবস্থা করে দিয়েছে। আগে মানুষের রাজনীতি করছেন, সেলফ হেল্প গ্রুপে কেবল ভোট পাইবেন কেন? সেলফ হেল্প গ্রুপ কটা আসলো? 4,140। 5 বছর কটা বানানো নিল? 37,071 জন। আগে কতজন মেম্বার ছিল? 39,000। এখন কত মেম্বার? 3,34,000। তাদের কি করছেন? শুধু ভোট চাইতেন। রিভলভিং ফান্ড কত দিচ্ছিলেন? 5 বছর 4 কোটি। আমরা দিচ্ছি কত? 20 কোটি 19 লক্ষ। ইনভেস্টমেন্ট ফান্ড কত দিচ্ছিলেন? 27 কোটি 54 লক্ষ। আমরা দিচ্ছি কত? 232 কোটি। সরকার লোন পাইছে কত? 4 কোটি 95 লক্ষ টাকা লোন পাওয়া দিচ্ছে। আমরা ব্যাংক লোন দিচ্ছি কত? 520 কোটি। দিস ইজ কল্ড আত্মনির্ভর, দিস ইজ কল্ড স্বাবলম্বী। পরে কয়ে গর্ভবতী মা, গর্ভবতী ওই এক কৃষি এদের একটা কৃষি করছে, গর্ভবতী ইত্যাদি কইছে, একটা ভালো করে দেখছি না, শুনছি কেন। প্রথম মা হতে যাওয়া গর্ভবতী মহিলা 5,000 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে। 5 বছরে কতজন পাইছে? 94,775 জন। কত টাকা? 33 কোটি 68 লক্ষ। সবটা 7 বিকাশ। এরম না শুধু কর্মচারী দিন, কর্মচারী গিয়ে 12% দেন, আমার আপত্তি নেই। সর্বস্তরে সবকে করেছে। 37,000 সরকারি কর্মচারী অ্যাডক প্রমোশন দিয়েছে। উপজাতীয় এটা কইছি কোথাও আছে ভারতবর্ষে? 2,000 টাকা ভাতা ভারতবর্ষে কোনো রাজ্যে আছে? দিস ইজ কল্ড কথা দিলে কথা রাখতে হবে। আর মুখ্যমন্ত্রী কথা রেখেছেন, সারা ভারতবর্ষের কোথাও নাই। যে আইয়ে আরে 2,000 টাকা জন্য ভাতা হয়, এটাই বিজেপি, এটাই নরেন্দ্র মোদী। মোদী হয় তো মোদী হয় তো এটাই স্লোগান। সারা দেশ মোদী মোদী করতেছে, মোদী মোদী করতেছে। স্যার কি মুখ্যমন্ত্রী অন্তর্গত শ্রদ্ধাঞ্জলি যোজনা শেষকৃত্যের জন্য ওই যে জন্মদিনের অন্তর্গত পরিবারকে 2,000 টাকা করে শুধু বিদ্যালয় শিক্ষা দপ্তর, শুধু বিদ্যালয়, কলেজ না, বিদ্যালয় শিক্ষা দপ্তর মোট শিক্ষক নেওয়া হয়েছে প্রথম জানেন 5 বছরে 8,659 জন। একজন টেট টিচার নাই। আর এইটা বাদ দাও, তাদের চাই তাদের মাঝিরা কইতেছে 8,659 জন। এই প্রথম রাজ্যে বিরোধী দল নেতা, মানব বিরোধী দল নেতা এই রাজ্যে প্রথম কর্পোরেটে এসিস্ট্যান্ট প্রফেসর আমার মুখ্যমন্ত্রী নিয়োগ করেছে 18 জন। দ্যাটস দ্য ফার্স্ট টাইম ইন ত্রিপুরা 18 জন কর্পোরেট টিচার এবং ডিগ্রি কলেজে 74 জন এসিস্ট্যান্ট প্রফেসর, পলিটিক্যাল কলেজে 57 জন রেগুলার লেকচারার, ল কলেজে 10 জন এসিস্ট্যান্ট প্রফেসর। 86 সনে ল কলেজ ছিল, 15তে 3 জন মাত্র নিচ্ছেন। আর 2022 সালে আমরা 10 জন নিয়েছি। এই কথাগুলি বুঝতে হইব। আজকে অন্যান্য চাকরি তো আছে। স্যার বিরোধী দলের জনক সদস্য এক টিভি সাক্ষাৎকারে বলছিলেন এবারে বিধানসভা নির্বাচন একবার শান্তিপূর্ণ, ঠিক আছে, মানুষ শান্তির পক্ষে ভোট দিচ্ছে, মানুষ সন্ত্রাসের পক্ষে ভোট দিচ্ছে, ভোট দেয়, মানুষ শান্তির পক্ষে ভোট দিয়েছে, সন্ত্রাস পক্ষে ভোট দেয়, মানুষের শেষকতা বলতে ওই ভদ্রলোক বলছে। আর সত্যি সত্যি রাজ্যের মানুষ শেষকতা কি করেছে, রায় দিয়েছে বিজেপির পক্ষে, উন্নয়নের পক্ষে। ওনাকে সাক্ষাৎকারে বলা হয়েছিল সিপিএম কংগ্রেস কটা আসবে, উনি বলছে সিপিএম কটা পাবে, কংগ্রেস কটা পাবে, এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। কি বলছেন? রেকর্ডটা কি করে রাখবো, তা শুনতে আসছে। সিপিএম কটা পাবে, কংগ্রেস কটা পাবে, এটা না বলে আমি একটু ঘুরিয়ে বলছি। বিজেপি ডাবল ডিজিটে বুঝতে পারবে না, বড় জোর 5টা আসন পাবে। বিজেপি বিশ্রী ভাবে হারবে। যখন রেজাল্ট বেরোবে প্লিজ, যখন রেজাল্ট বেরোবে ওনাকে প্লিজ 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 আপনার তো আছে আর ঠিক আছে, যখন রেজাল্ট বেরোবে তখন টিভি চ্যানেল সাক্ষাৎকার দেওয়ার লোক বুঝে পাবেন না।
আমি শুনেছি রেজাল্ট পর ওনাকে অনেকে খুঁজে পায়। মানুষ বলা বলি করছে that member is expert in English but very weak in mathematics. তাই আমি বলবো আমাদের যাদববাবু থেকে অথবা স্বপ্না মজুমদার দিদিমণি থেকে অঙ্কটার জন্য ভালো করে শিখে নেয়। রাজনৈতিক রসায়নটা যাদববাবু ভালো জানে। এটা যেন কিছুদিনের মধ্যে যেন যাদববাবু একটা কোচিং সেন্টার আপনি করে দেন এবং যাদববাবু আপনি একটা কোচিং সেন্টার করুন এবং যদি ওরা কোচিং নিতে চায় নিতে। উনি আরো বলেছেন এটা আমার লাস্ট নির্বাচন। The people of my state will decide whether they will give me a chance or not. আমাদের রাজ্যের জনগণ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। The people have decided and they have not given the chance to me. এটা আমার কিছু করার নাই। উনি নরেন্দ্র মোদীজিকেও মানিক সরকারের সমালোচনা করেছেন। মানিক বাবুর পোকা মারা করতে নেই। মানিক বাবু আরামায়েশে থাকতে চায়। শুনছি আমি জানি না আমাদের চিফ মিনিস্টার সিবি দিচ্ছে এই গল্পই তাই লাগে। এই গল্পই তাই লাগে। আমি এখন এই বয়সে বুঝতাম হচ্ছে এরা বলছে ওনার পয়সা বলছে নরেন্দ্র মোদীকে সমালোচনা করছে। কি বলছেন? আমার যে বয়সটা এখন আছে এটা শুধু 5 বছর পরে কত যুগ হবে সেটা হলে ইউ কনফাইন ইউরসেলফ ফর ইউর ওন বেনিফিট। প্রধানমন্ত্রী নাকি শুধু নিষ্কেন্দ্রিক চিন্তা ভাবনা আবদ্ধ। যদি এরকম হতো তাহলে আপনি জানেন এবার এই সপ্তাহে বিজেপি আপনি তো ইংরেজি আপনিও ভালো জানেন অনেকের বহু তো জানোই আমি একটু ইংরেজিতে কাজটা এই সপ্তাহে বিজেপি এই সপ্তাহে আমেরিকান জার্নালের নাম হলো ওয়ার্ল্ডস স্ট্রিট জার্নাল। বিজেপি ইজ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট and most popular foreign political party. তো এবং এরকম আমার তো বয়স কম হয়েছে না। বহুত প্রধানমন্ত্রী সভ্যতা না পাইতে পারি, মুখ্যমন্ত্রীদের যে সভ্যতা আছে আমার জীবনের মুখ্য প্রধানমন্ত্রী আমি দেখি। আজকে ডলার শুনছি আমেরিকা বলে দরকার নেই, ইন্ডিয়ার দম পেতে পারে না। আজকে শ্রীলঙ্কা চীন 12টা বাজে এসে আজকে টাকা বিজনেস চলছে টাকা সেখানে ইন্ডিয়ান কারেন্সি। আজকে রুবেলের সাথে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে আমেরিকা বলে দিয়েছে না নো ডলার স্টপ এবং একটা উইচ একটা ইয়ে আছে আমেরিকান বিজনেস কেমনে করবে। সেখানে আমরা কম দামে দেশ আনছি কিন্তু আমাদের টাকা রয়েছে 35টা দেশ বলছে আমরা ইন্ডিয়ার সাথে টাকা লেনদেন করবো। আজকে ইন্ডিয়ার টাকারও সম্মান বাড়ছে, ডলার আস্তে আস্তে চলে যাচ্ছে, কেউ কাউকে তোষামত করে। আজকে সেই ভদ্রলোককে বলছে পাকিস্তান সরকার আমাদের দেশের সাথে এতটাই গরিব মনোভাব নিচ্ছে কিন্তু পাকিস্তানের জনগণ বলছে নরেন্দ্র মোদী যেন 5 বছরে তাদের দেশের দায়িত্ব যেন নরেন্দ্র মোদী নেয়। শ্রীলঙ্কার পর তাদেরও অর্থনৈতিক অবস্থা ডলার ছাড়াও ভারতীয় মুদ্রা চলবে। এই যে জিনিসগুলি এটা আপনার বুঝতে হবে। একবারও কিন্তু চিন্তা করেন পরে ইয়ার কথা ভুলে যাবো জিতেন বাবুর কথা। এবারে নির্বাচন দুইটা পার্টির আবির্ভাব হচ্ছে, একটা হলো সিপিএম পার্টি, একটা হলো খাড়গেবাদী সিপিএম কমিউনিস্ট পার্টি খাড়গেবাদী, আরেকটা হলো না এটা হলো মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। এই দুটা দল আমাদের হচ্ছে। খাড়গেবাদী কমিউনিস্ট পার্টির সেক্রেটারি জিতেন চৌধুরী মহোদয় গণনার আগে তিনি টিভি সাক্ষাৎকারে বলেছেন ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, ত্রিপুরা রাজ্যে সবাই জানেন, বিজেপিও জানেন শান্তিপূর্ণ ভোট হলে বিজেপি একটা আসনও পাবে না। উনি আরো বলছেন আমি বিজেপির নেতাদের বলছি আরে 5টা সিটের নাম বলুন না, কোন সিটটা আপনারা জিতবেন? তখন আমার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করে, এত অপশন মেকার চ্যালেঞ্জ গ্রহণ করে। সেখানে উনি আরো বলছেন যেহেতু শান্তিপূর্ণ ভোট হয়েছে বিজেপি জিতবে না এবং আমরা কমফোর্টেবল মেজরিটি পাবো। এটার নাম যদি কমফোর্টেবল মেজরিটি হয় আই ডোন্ট নো। গণতন্ত্রের পক্ষে শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে ভোট হয়েছে। ত্রিপুরা নির্বাচন সারা দেশকে পথ দেখাবে। আজকে আপনাকেও পথ দেখিয়েছে। আগরতলায় বসে রঙিন স্বপ্ন দেখছেন, এদিকে গ্রাম পাহাড়ে যে মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছেন খবরটাও রাখেন নাই। পুরানো হোটেল বইয়া মিটিং করবেন সেটা হিসাব
হিসাব নাই। রাজনগর একটা আমার ছোট গৃহবধূ কেমন ভাবে ৭২ সালের পরে ঠান্ডা করে দিল। আজকে সমর চৌধুরীর সাজানো বাগান, মানিক সরকারের ধনপুর নেই, কাকারন ভদ্রলোক খুব চিন্তায় থাকে নেই নেই, ওই আমরা করি। ঠিক আছে, বৈদ্যনাথ মজুমদারের চণ্ডীপুর ওই আমরা কিনবো। কমলা সাগর কত দিদিমণি সব কবিতে হেরে কয়েকটা মেলা দিয়ে দিচ্ছে, তাও কার দয়া পেতাম না। মনুষিক আপনার অরিজিনাল বাড়ি সিটিয়ে রয়েছে। এই যে জিনিসগুলি এখানে আমরা কেউ বলছে আলবিদা পলিটিক্স, আবার কেউ এখন বলছে আলবিদা ইলেকট্রন পলিটিক্স। কমরেড গোপাল বাবু আছে, কমরেড বিজিত বাবু আছে, আরেকজন কমরেড এখানে নেই, কিন্তু আমার বক্তব্য আমরা মসজিদ মার্গদর্শনে চলেছি, আমাদের লক্ষ্য একদিনের শ্রেষ্ঠ প্রোগ্রাম। এবং এই সময় সবসময় ওই ভদ্রলোক যিনি বারবার বলছেন মোদীজির সমালোচনা করেছেন, কিন্তু লোক উনি কোনোদিন বড় বড় কথাই বলে। এখন ঠিক বলছে চিন্তা করিস না, অমুক দলের সাথে সেটিং হয়ে গেছে, ওই লোকটা বহু মানুষকে ধ্বংস করেছে, ওনার জন্ম হয়েছে মানুষকে ধ্বংস করাচ্ছে। কবি কুসুম কুমারী দাস লিখেছিলেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এবার ভোট পাড়ায় মহিলারা গান তৈরি করেছে, গানের কলি কি 25 বছর সুপ্রিমগঞ্জ লুট চালাইছে ভোটের সময়, এখন তারা জোট বাইন্ড আছে। এত বছর লুকিয়ে প্রেম করলো যে তারা এবছর ভোটের সময় করলো যা ধরা। আবার এটা কিছু মেয়েরা, আবার যুবকরা কয় লাল গোলামি লাল দালানি অনেক করে আসো, মানুষের টাকা মিথ্যা মিথ্যা অনেক খাই আছো। আরে 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 কংগ্রেস দিয়ে বিজেপিতে আসো, এবার খুললাম করলাম রাস্তা আইয়া পড়ে তো বাস্তব চিত্র কংগ্রেস সিপিএম নাই, এই সংখ্যাটা থাকবে না। একটু 4 মিনিট আমার, আমি কোথাও না অনেক কাজ, ঠিক আছে ঠিক আছে স্যার জিতেন বাবু, এটা আপনি ইন্টেলিজেন্ট আদল, আমি কিন্তু আপনার মতো আপডেটেড নয়, আমাদের সুরেন্দ্র বাবু তারা আপডেটেড, অনিমেষ বাবু তারা আপডেট, আমি কিন্তু ব্যাকডেটেড লোক। এই জন্য মাননীয় শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 2011 কত ভোট পাইছে জানেন? ইলেকশন করেছে, আমার ইলেকশন ডিপার্টমেন্ট আমার কাছে 2011 ভোট পাইছিল 9,93,605টা ভোট সিপিএম পাইছিল। এখন কত পাইছে? 6,22,829। কত ভোট কমছে? 3,70,776 ভোট কমে গেছে। খবরই নাই কোনো মানুষ হয়ে যেতেছে, একটা লোক থাকবে না। আমি বলে দিলাম লোকসভা বিধানসভাতে আমি জানি না সব আছে আমাদেরটা। ইয়েস, ভেরি গুড, আই ওয়েলকাম ইউ, ভেরি গুড। বিজেপি আর একটা মনে রাখেন 3,70,776 ভোট কমেছে। আমরা 5 বছর কাজ করেছি, 2 বছর করোনা, 3 আমরা কত পেয়েছি? 10,25,773 ভোট পেয়েছি গতকাল। এবার 9,85,797। কত ভোট কমছে? 39,000। আরে ভাই এই যে অপপ্রচার যে অপপ্রচার, এটা এই আনন্দের আছেন, এই আনন্দের আছেন 40 কিভাবে 51 করতে হয় ওই মোদি একটা, এটা আমরা জানি স্যার। তো আপনাদের মধ্যে চলে গেছে, অন্যদিকে খবরই নাই, জনজাতি সব চলে গেছে। আরে একটা জন আমরা 20 মধ্যে 7টা আসন জনজাতি পেয়েছি, 7টা এসসি পেয়েছি। একটা লোক গ্রহণ করে না,
আরে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি আমাদের আছেন, এই জন্য তো বিরোধী দলের পদ তো থাকে নাই, বুঝি তো কি। এবং আইএমডি ম্যান বলছিলাম এ রাজ্যে এই নির্বাচন সাংবাদিকরা বলছিল কি হবে আমি সেটা জানি না, সিপিএম থার্ড পার্টি। আর এরা কোনো ভোট করতে হবে কিনা জানি না, আমরা দয়া করে তারা দিশা অনেরা আনন্দের আছে, যদিও মনে করে আমরা এটা গ্রহণ করে না। যাই হোক স্যার, হ্যাঁ আজকে দিব ঠিক আছে স্যার। এখানে এগ্রিকালচার হর্টিকালচার মিনিস্টার আছে, একবারও রাজ্যকে প্রমোট করলেন না। বেল ছিলেন বেল, এটারে কি কয় উট আপেল। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয় কেন কোনোদিন চিন্তা করছেন না। উট আপেল এর নাম বেল। 1799 মেট্রিক টন বহির দেশে গেছে, 235 মেট্রিক টন টামারিন ডিজেল দ্যাট ইজ তেঁতুল বহির দেশে পাঠিয়েছে, 19 মেট্রিক টন পান পাতা বহির দেশে গেছে, 600 মেট্রিক টন জিঞ্জার আদা, আদা করে তো আমার ডোল লাগাবে না, বহির দেশে পাঠিয়েছে, 10,087 মেট্রিক টন পাইনাপেল আমার বহির রাজ্যে এবং বহির দেশে গেছে, এবং কাতার, দুবাই, বাংলাদেশ। জ্যাকফ্রুট 5 মেট্রিক টন বহির দেশে গেছে, 7 মেট্রিক টন সাতকারা অ্যাপেল লেবুইটা, এটা বহির দেশে গেছে। 18-19 থেকে 22-23 এই অর্থ বছরে 12,754 মেট্রিক টন এই কৃষিজাত দ্রব্য এতে বাইরে পাঠাইছে এবং টাকা আইছে রাজ্যের পোশাকের রাজ্যে, এই রাজ্যে 18 কোটি টাকা। আর আপনাদের 5 বছরে কত? 17 লক্ষ। করবেন আপনারা? এই সরকারের সব কাজ সবকিছু মিলে না, পারবো না আমরা একটা হতে পারি। আইএম বড় কথা বলেন, ত্রিপুরাকে আমার মনে আছে আপনাদের সময় আসছিল কি না না ভাই লাগতো না, এটা লাগতো না, ত্রিপুরাকে পুরো আমি শিক্ষিত হয়েছি না, আমরা ত্রিপুরাকে স্থাপন করেছি, আমরা লোকসভা স্কিম চালু করেছি এবং আইএস, আইপিএস, আইআরএস, আইএস পরীক্ষার জন্য তৈরি করেছি। আমাদের এই পয়সা পাইয়া শতাব্দী মজুমদার, তেলিয়ামুরা আইএস হয়েছে। আমরা ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি করছি, প্রথম বর্ষে 90 জন, এবং সারা দেশের মধ্যে এটা থার্ড। আমরা ইংলিশ মিডিয়াম কলেজ করছি, এই সরকারি মানে কোনোদিন করতে পারি না। ন্যাশনাল ল ইউনিভার্সিটি আমরা চালু করছি, বিভিন্ন জেলাতে ল কলেজ করছি, ওল্ড নাগরতলা পাটিসাগরে গভর্নমেন্ট ল কলেজ, 11টা ডিগ্রি কলেজে ভোকেশনাল স্কিল ডেভেলপমেন্ট করছি, 6টি কলেজে বাংলা ইংরেজিতে মাস্টার ডিগ্রি কোর্স চালু করছি, যাতে দূরের থেকে কৈলাসহর ছেলেরা ত্রিপুরা ইউনিভার্সিটি নাই। আমরা ডিএডি 4টা বিষয়ে এমটেক কোর্স চালু করছি, আমরা এলবিতে কেমিস্ট্রি আর বিবিএমসিতে কমার্স ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি চালু করছি, আমরা ডিএডিতে ড্রোন সেন্টার চালু করছি, আমরা দক্ষিণ ত্রিপুরা সবসময় ইউনিভার্সিটি আগরতলা 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 সাবরুমে বেসরকারি বুদ্ধিস্ট ইউনিভার্সিটি, হ্যাঁ বাদ দিছে, আমি খুশি। ইয়েস, আরেকটা দপ্তর আরো নেই, এটাই কষ্ট থাকে না, আপনারা দিব। আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য উত্তর ত্রিপুরার ধর্মনগরে মহকুমায় তীর্থ হইতে আমরা সেটা আইআর ইউনিভার্সিটি এলওয়াইডিসি কালকা বিদ্যা এখানে পাশ হইব। আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য টেকনোলজিকে এলওয়াই দিয়েছি, এটাও বিধানসভা বিলেছে, ইউজিসি বেতনক্রম চালু করছে। এনসিআরটি পাঠ্যক্রম জীবনে করলেন না, কারণ প্রমাণ কোয়ালিটি হয়েছে, আমরা চালু করছি। 255টা বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স, ওই যে স্বামী বিবেকানন্দ বলছে বৃত্তিমূলক শিক্ষা, সুপার 30 স্কিম চালু করছি, বহু ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়তেছে রাজ্য সরকারের অর্থে। 118টা বিদ্যালয়ে প্রাক প্রাইমারি, অর্থাৎ 8 বছরের আগে ছেলে মেয়েদের ব্রেন ডেভেলপ হয়ে যায়, একদম প্রি প্রাইমারি আগে কটা করছে 9টা, 5 বছরের কটা 118টা। নবম ষষ্ঠ শ্রেণীতে অঙ্ক এবং গণিতে, বিজ্ঞান এবং গণিতে মেধা অন্বেষণ পরীক্ষা চালু করছে। বেসিক ম্যাথ, স্ট্যান্ডার্ড ম্যাথ একটা জীবনের ছেলে থেকে নাও তার 1 বছর চলে না যায়, আমরা
বেসিক ম্যাথ স্ট্যান্ডার্ড ম্যাথ, অর্থাৎ যাতে যে ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়বো সে স্ট্যান্ডার্ড ম্যাথ পড়ো, যে আর্টস পড়বো তার বেসিক ম্যাথ, যাতে বলে স্ট্যান্ডার্ড ভালো হয়। আমরা 100 বিদ্যার্থী আপনি এটা করছেন যখন উত্তর দেওয়ার সময় দেখব, আমরা বছর বছর একটা জীবনের ছেলে থেকে যেন 1 বছর নষ্ট না হওয়া যায়। উইদিন 2 মাস তাকে তৈরি করিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে। 4টা ডায়েট কলেজ ছিল এই 5 বছরে, এত বছরে 4টা ডায়েট কলেজ, 5 বছরে আরো 4টা ডায়েট কলেজ, 8টা ডিস্ট্রিক্ট 8টা। কোনোদিন করতে পারলেন না কেন? 4টা বিদ্যালয়ে আইসিটি প্রযুক্তি চালু করেছে, আগে ছিল না। যদি কোনো এই ধরনের মহামারী আসে পোলাপানের জন্য ঘরে এবং আমরা স্যার আপনি জানলে খুশি হবেন, একটা জিনিস আছে শিক্ষা। 17-18-তে গ্রেড 5-এ ছিলাম আমাদের কি বলে যাচ্ছে তাদের সময় 643 নম্বর পাইছিলাম। 18-19-এ গ্রেড 3 727, 19-20-তে গ্রেড 1 68। দিস ইজ কল্ড বিজেপি অ্যাডভিটি গভর্নমেন্ট। আর কমনি তা এবার আমরা বলছি মোদিজির কথা বলছেন যে পৃথিবী জুড়ে আমেরিকান ডলার। আপনারা তো স্মার্ট ওই অবশ্য আমি আমার এত স্মার্ট না বলার থেকে শিখি, এবার স্মার্ট আপনাদের পৃথিবী জুড়ে আমেরিকান ডলার একাধিপত্য শুরু হচ্ছে, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যে ইন্ডিয়ান কারেন্সি নতুন শুরু হয়ে গেছে। বিশ্বগুরুর আসলে বসাবে যেখানে আপনার বন্ধু ছোট ভাই ভাঙ্গিতা বলতে বলেন নরেন্দ্র মোদীকে সমালোচনা কই নিয়ে গেছে। চিন্তা করতে পারেন আদানি আদানি আদার মধ্যে থেকে দেবেন স্যার। আজকে রুপির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা এমন জায়গায় পৌঁছেছে বিশ্বের 35টা দেশ ডলারের পরিবর্তে ভারতীয় রুপি দিয়ে বিজনেস করতে চায়। আমরা সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। সুইফট সিস্টেম যেটা বলছিলাম, এটা বোঝায় যে দেশ ডলারে করতে হলে আমেরিকা সুইফট একটা সিস্টেম আছে, সেখানে সবাই অ্যাকাউন্ট করতে হয়। যদি আমি বাংলাদেশের সাথে বিজনেস করি, আমার বলবো যে ইন্ডিয়ান এখান থেকে আমাদের রাজ্য দেশ থেকে ওখানে বলে দেবে এই অ্যাকাউন্টে এত টাকা চলে যায়। এই আজকে সেটা ইন্ডিয়া কিন্তু সেটা থাকে না। ইন্ডিয়া ডাইরেক্ট সব ব্যবসা শুরু করে দিয়েছে। শ্রীলঙ্কাতে 35টা দেশ আসছে। আরেকটা জিনিস বলেন, ডিজিটাল লেনদেন। এই যে বলছে বয়স হলে বয়স বেশি, আপনার বয়স ডিজিটাল লেনদেনের 52% ইউপিআই মানে মোবাইলে। 21 অর্থনীতি ভারতের মোট 8,840 কোটি ডিজিটাল লেনদেন, 52%, যার মধ্যে মূল হচ্ছে 126 লক্ষ কোটি ইউপিআই মাধ্যমে। অর্থাৎ মোবাইল টিপ দিলে ব্যাংকে টাকা দেবো, টাকা উঠতে করতে পারবো এই সিস্টেম। এবং এই করোনার সময় ভারতের মধ্যে মোট 25.5 বিলিয়ন রিয়েল টাইম পেমেন্ট ট্রানজাকশন, 2,550 কোটি ট্রানজাকশন। এরপরে চীন আমাদের আগে না 15.7, সাউথ কোরিয়া 6 বিলিয়ন এবং থাইল্যান্ড 5.2 বিলিয়ন এবং এই ইউকে 2.8। অর্থাৎ এই গুগল বলছে আমেরিকান কোম্পানি না, আমরা ইউকে গুগল আমেরিকান বলছে তোমরা কেন এটার মধ্যে ঢুকছো ইন্ডিয়ার মধ্যে? বলছে ইন্ডিয়ান এই সিস্টেমের মধ্যে ডেমোক্রেসি আছে। 2 টাকা থেকে 2 লক্ষ টাকা 2 কোটি টাকা লেনদেন হবে, কোনো কমিশন দেবে না, ওরা কমিশন দিচ্ছে। আজকে সে জায়গায় চলে যাচ্ছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু মাননীয় শুধু খবর রাখেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বগুরুর আসনে বসতে যাবে। 81 পেলাম এবং 5 নম্বর পেলে দুটো ফলো রাখবেন। এই ভাষণে রাজ্যপালের ভাষণে এই জিনিসগুলি আছে। আমি অনুরোধ করব আজকে যারা ভুল করছেন না তো আগামী দিনে মুশকিলে পড়বেন। আমি তো আগামী দিনে আসতে নাও, আমারও বয়স হয়েছে, ইয়াং জেনারেশন ওয়েলকাম এভরিবডি। এই যে আছে বাস্তবের মাটিতে দেখতেন কমিউনিস্টের ধ্যান ধারণা মানুষ গ্রহণ করে না। এখন ট্রাইবেল ছেলেমেয়েরা স্মার্ট হয়ে গেছে। আগে এসব প্রস্তাবনা পুরনো কতদিন ঘুরে ঘুরে কুয়ার মধ্যে থাকতেন, কুয়ার ব্যাং আমি বলবো না, কিন্তু এই জায়গায় চলে গেছে। গোপাল বাবু বীর বাবুকে আমি রেসপেক্ট করি, গেছেন জিততে সঙ্গে সঙ্গে দরকার নাই। এদের সাথে যারা থাকবো
আমরা জেলে ঢুকেছে মনে রেখে। এরা এত হীনমন্যত মানুষ, চিন্তা করতে হয়। আমি অনুরোধ করবো সবাই মিলে একটু গুড ক্যাশন দেখেছেন, সেদিন পুলিশ বাবু বলছে যে আমাদের বললে তো আমরা সর্বসম্মতিক্রমে স্পিকার বানাই, ভালো, এটা আমাদের হইতে পারে, এপিল যদিও করছি, কিন্তু এপিলের টনটা অন্যরকম হওয়া উচিত ছিল। আমি অনুরোধ করবো সবাই মিলে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবো। এই রাজ্যে আমরা যাবেন, আপনাদের কোন রকম অসুবিধা মুখ্যমন্ত্রীর কাছে যেতে অসুবিধা হলে অন্যান্য মন্ত্রী আছে তাদের কাছে বলবেন, এতে লজ্জা কিছু কিছু আপনারা বলবেন অল টাইম। যেমন কালকে আমাদের একটা বিষয় বলছে, একটা চিঠি দিয়ে রাখেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিশ্চিত পৌঁছে করবে ডেমোক্রেটিক, এ কথা নিশ্চিত থাকে। এটা মানিক বাবু না, মানে মানিক সরকার না, এটা মানিক শাহ। এর আগে আরো কয়েকটা জিনিস আছে, প্রফেসর ডাক্তার মানিক শাহ। তো সুতরাং অনুরোধ করবো, এবং অযথা আজকে এখানে কথা বলার উদ্দেশ্য ছিল ডেমোক্রেটিক প্রসেসে এটা বলতে হয়, আমি বলেছি, কিন্তু আমি জানি অ্যামেন্ডমেন্ট এনেছেন, অ্যামেন্ডমেন্ট গ্রহণ হবে না, আপনারাও জানেন এটা হবে না। সুতরাং আলোচনা করুন, কিন্তু আলোচনাটা যাতে গ্রহণ করতে পারে যে সেগুলোর মধ্যে থাকে। আর আমি অনুরোধ করবো সবাই মিলে, আরো একটা দিন হাউস রয়েছে, চলুন রাত 12টা পর্যন্ত আলোচনা, কে না করবে, সবাইকে আমি বলবো আমরা যেন একটা নতুন জিনিস, আমি দেখেছি আমাদের ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী একটা নতুন জিনিস এবার দিয়েছে, সারা ভারতবর্ষে ক্যাবিনেট আছে, আমরা কেন একটু অন্য ধরনের হবো না, আমরা কেন ব্যতিক্রম হবো না, আমরা সারা দেশকে দেখে দিতে অসুবিধা কি। সেরকম এই বিধানসভা আপনাদের ইয়াং বয়স এসছে, অল আর এডুকেটেড, আমি না ব্যাংকেট, কিন্তু আপনারা কিছু পজিটিভ কথা, আর একটা জিনিস পজিটিভ থাকুন, পজিটিভ থাকুন। পজিটিভ না থাকলে কি উদাহরণ নেই, আমি একটু বলছি আপনাদেরকে, পজিটিভ না থাকলে কি হবে। মহাকাশ বিজ্ঞানী বলছে ঘর থেকে বেরিয়ে আসুন, এ আকাশের দিকে তাকান, দেখবেন মনের প্রসারতা বাড়বে। নেগেটিভ ছেড়ে দিন, আপনারা এতদিন নেগেটিভলি আপনাকে বলছি না, এই ব্রাঞ্চ না, আপনাদের পুরো টিম নিতে হবে। আপনারা নতুন চিন্তাধারা নিয়ে এসছেন, নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আজকে নেগেটিভ যারা করতে তারা কি করতো, আগরতলা শহরে বেরিয়েছে ছেলেকে নিয়ে, একজন ঝাড়ুদার ঝাড়ু দিচ্ছে, ওনারা এতদিন বলতো বাবা তুই যদি ভালো করে লেখাপড়া না করস তাদের মতো, এটা নেগেটিভ। আমরা কি বলি, বাবা তুই যদি ভালো করে লেখাপড়া না করস, ভালো করে পড়া কর, যদি ভালো করে লেখাপড়া করস তাহলে তাদের জন্য কিছু করতে পারবি। দিস ইজ পজিটিভ। এই পজিটিভ কথা বলবো এবং সবাই পজিটিভ থাকবে, না বলে শুনতে পাই। ঠিক আছে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং সবকা প্রয়াস, আপনাদের পার্টিসিপেশন দরকার। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি, আমি অনুরোধ করবো সবাই সমর্থন করবেন গভর্নর ভাষণকে। ধন্যবাদ, নমস্কার। আমাদের হাতে পনেরো আছে, আমি একজনকে বলার সুযোগ দিচ্ছি, আমাদের নতুন সদস্য। প্রথমে 24 তারিখ মাননীয় রাজ্যপাল কর্তৃক যে ভাষণ দিয়েছেন রাজ্যের প্রতিনিধি, তাকে পূর্ণ সমর্থন জানিয়ে আমি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি। আমি ত্রিপুরা বিধানসভায় নতুন সদস্য, সুতরাং আমার অনভিজ্ঞতার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি প্রথমে রাজ্যপালের ভাষণে আমাদের সার্বিকভাবে ত্রিপুরার সমস্ত দিক এখানে উল্লেখ হয়েছে, বিশেষ করে কৃষিক্ষেত্রে গত 5 বছরে যে উন্নয়ন, এটা একটা অন্যরকম মাত্রা ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে নিয়ে এসছে। আপনারা জানেন আমি এমন একটা বিধানসভা থেকে নির্বাচিত হয়ে এসেছি যারা 78 সাল থেকে 18 পর্যন্ত একটানা সিপিআইএম এর সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন।
আমার শিক্ষক শ্রদ্ধেয় কেশববাবু থেকে শুরু করে পরবর্তী সময় রতনবাবু, উনি প্রথমবারের মন্ত্রী, দ্বিতীয়বারে এমএলএ। আমি সারা রাজ্যের কথা আমি বলতে পারবো না, তো আমি আমার কাকরাবন বিধানসভা 78 থেকে 18 এবং পরবর্তী সময় 18 থেকে 2023 অর্থাৎ এই বিধানসভা নির্বাচনের পূর্ব পর্যন্ত কাকরাবন বিধানসভায় যে যে কাজ হয়েছে আর যা আগের অবস্থা ছিল আমি এখানে সংক্ষেপে বলার চেষ্টা করি। শ্রদ্ধেয় জিতেন বাবু বিরোধী বেঞ্চের যিনি দলনেতা, উনি এখানে কিছু প্রশ্ন রেখেছেন, আমি স্বল্প সময় পড়ার চেষ্টা করেছি। সারা ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস নিয়ে তিনি বলেছেন ওনার 1 নম্বরে সন্ত্রাসের আতুরঘর কাকরাবন বিধানসভা। আমি জানি না সারা ত্রিপুরা রাজ্যে আমাদের শ্রদ্ধেয় মন্ত্রী মহোদয় রতনলাল নাথ এখানে উল্লেখ করেছেন, আমি সারা রাজ্যের কথা বলবো না, আমার অভিজ্ঞতাও নেই। তো কাকরাবনে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে, আমার মনে হয় তিনি যে কথাটা বলছেন ঠিক 18 নির্বাচনের আগে ওনাদের সন্ত্রাসে বলি আমি নিজে হয়েছি। 11ই অক্টোবর হিয়ারিং চলছিল মির্জা তহসিলে, সেদিন আমি অসুস্থ ছিলাম, আমি যাইনি, কিন্তু ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা সেখানে গেছেন, তাদেরকে আক্রমণ করা হলো। প্রায় 500 মিটার দূরে আমার বাড়ি, তারা আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন। সে আশ্রিতদের রক্ষা করার জন্য আমি আমার গেটে দাঁড়িয়েছিলাম। আমাকে সেদিন প্রাণে মারার জন্য তারা চেষ্টা করেছেন। পরবর্তী সময় দূর থেকে কিছু পুলিশ আসার পর আমি প্রাণে বেঁচে যাই। ওনারা বলছেন যে এখন রাজ্যে সন্ত্রাস চলছে। যতবারই নির্বাচন হয়েছে 2092 সালের 10ই অক্টোবরের আগে আমি মার্কবাদী কমিউনিস্ট পার্টির একজন সদস্য ছিলাম। 1992 সালের 10ই অক্টোবরের পরে 1 বছর তারপরে আমি কোনো রাজনীতি করিনি। 2017 সালের 15ই জুন পূর্বতন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের বিজেপির সভাপতি, ওনার হাত ধরে আমি ভারতীয় জনতা পার্টিতে আসি। 18 সালের নির্বাচনে দল আমাকে টিকিট জানিয়েছিলাম। যারা আজকে সন্ত্রাসের কথা বলছেন, সেদিন 58টা বুথের মধ্যে আমরা 20টা বুথে যেতে পারিনি। কাকরাবনের অধিবাসী হওয়া সত্ত্বেও আমরা বিদেশি, আমরা এক বুথে অন্য বুথে যেতে পারিনি। আপনাদের স্মরণ থাকবে আমাদের রানের একটা জায়গা আছে যেটাকে লোকাল নাম মাল্লা জমনি, অর্থাৎ 39 নম্বর বুথ। সেদিন মায়েরা রক্ষা পাননি, লক্ষ্মীপুরটি আক্রান্ত হয়েছিল। আপনাদের মনে থাকবে আমাদের কুকিচড়া সমচড়া পঞ্চায়েতের এডিসি পায়েল মুরা সিং খুন হয়ে গেল, তার বিচার হয়। আপনাদের মনে থাকবে 1992 সাল এডিসি নির্বাচন, কংগ্রেস করার অপরাধে অনিল গোপাল রাত্রি 8টার সময় ব্রিজের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। আপনাদের মনে থাকবে 88 সাল অজিত বাবুর সভা, মির্জা সভা হয়েছে, সভার পর শুরু হয়ে গেল কাণ্ড। বিষ্ণু দাসগুপ্ত নামে পঞ্চায়েত সেক্রেটারি তুলামালা থেকে এসছেন, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন বাদল সরকার কাকরাবনের। তারা আজকে বলছেন ত্রিপুরায় যে সন্ত্রাস, নির্বাচন উত্তর সন্ত্রাস। আপনাদের মনে থাকবে বাজার থেকে বাড়ি ফিরছেন রঞ্জিত ঘোষ, অপরাধ কংগ্রেস করে খুন হয়ে গেল, রাস্তায় লুটিয়ে আছেন। আপনাদের মনে থাকবে দীপেন্দ্র বিশ্বাস, আজ পর্যন্ত তার ডেড বডি পাওয়া যায়নি।
আপনাদের মনে থাকবে শিশির বসাক, সাবরমের অধিবাসী, তোলামালার রাবার বাগান, সেখানে এসেছিলেন, গলা টিপে হত্যা করা হলো। আপনাদের মনে থাকবে সারা ত্রিপুরা রাজ্যের কথাটা আমি বলবো না এই কারণে, কারণ আমার পূর্বে তিনি সারা রাজ্যের সমস্ত ঘটনাটা বলেছেন। সুতরাং 18 নির্বাচনের পরে কাকরাবন বিধানসভায় একটা রাজনৈতিক সন্ত্রাস হয়নি, খুন হয়নি। কেন? সন্ত্রাস দিয়ে মানুষের মন জয় করা যায় না, এটা ভারতীয় জনতা পার্টি শিখিয়েছেন। এবং সেই দলের একজন কর্মী হিসাবে যখন বিধানসভায় এবার এসেছেন, পবিত্র বিধানসভায়, আপনারা কোনের মদতদাতা, আপনারাই ইন্ধন দিয়েছেন। মনে থাকবে আমাদের যিনি পরাজিত হয়েছেন রতনবাবু, নির্বাচনের দিন পুলিশকে ব্যবহার করে তুলামুড়াতে আমাদের মা সহ 8 জনকে রক্তাক্ত করেছেন। তিনি ক্ষমতা দেখিয়েছেন, আমি এমএলএ কাকরাবনটাকে একটা বৌদ্ধভূমি তৈরি করতে চেয়েছিলেন। সেখানে মানুষ উত্তেজিত হয়ে এমন একটা ব্যবস্থা করেছিল, তার প্রতিশোধ নেবেন। আমাদের দল, আমরা, আমাদের এখানে উপস্থিত আছেন বিধায়ক অভিষেক দেবরায়, আরকিপুরের বিধায়ক তথা মন্ত্রী রঞ্জন সিংহ রায়, পরদিন আমরা যাই। ঘটনার তীব্রতা এমনই ছিল যে সেখানে স্কুলের জল, ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হলো, কিন্তু কোনো রকমের কারো উপরে হাত তোলা হয়নি, কোনো রকমের অত্যাচার সংগঠিত করা হয়নি। আমরা নিজেরা ঝুঁকি নিয়ে সমস্ত জায়গায় ঠান্ডা রেখেছিলাম। যার পরিবার থেকে লোকগুলি খুন হয়ে গেল, তাদের মনে কি প্রতিশোধের আগুন থাকে না? তারা কি বলে না তখন আমাদের ক্ষমতা ছিল না, আমাদের বাড়িতে, আমার ঘরের সামনে আমরা যেখানে গেছি সেখানে আক্রান্ত হয়েছি, নির্বাচনে হয়েছে, ক্ষমতায় ছিলেন সিপিআইএম, আবার ক্ষমতায় তারাই গেছেন, বিরোধী করার অপরাধে বাড়ি ফিরে যেতে পারেননি, সেখান থেকে চলে গেছেন অন্যত্র। যাওয়ার পথে যতগুলো অফিস আছে বিরোধীদের, সেই অফিসগুলি আগুন দিয়ে তছনছ করে দিয়েছেন। একবারের জন্য বলতে পারবেন 2023 নির্বাচনের পরে এবং 2018 নির্বাচনের পরে কাকরাবন বিধানসভায় কোনো একটা বিরোধীদের অফিস আক্রান্ত হয়েছে সরকারিভাবে? যারা জায়গা সরকারের জায়গায় গেছেন, সরকারিভাবে তাদের অফিসকে নোটিশ দিয়েছেন, চলে গেছে। আজকে তারা বলছেন এখানে, আমি শ্রদ্ধেয় জিতেন বাবুকে বলবো একটু স্মরণ করুন 1988 সাল বিচ্ছন্নবনের ঘটনা। এখানে বিরোধী বাবুকে বলবো দিনের দুপুর বেলায় সিপিআইএম এর ষড়যন্ত্রই সীতাপালকে সেদিন খুন করা হয়েছিল। কি থাকবে না বাস, থাকবে না বাঁশুরি। সুতরাং বাদল বাবুর রাস্তাটাকে পরিষ্কার করার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হলো যে এখানে আজকে পতাকা তুলতে হবে, দায়িত্বটা সেখানে কংগ্রেসীরা বলেছিলেন এখানে পতাকা তোলা যাবে না। সেদিন যদি সেখানে পতাকা তোলা না হতো, এমনকি রামায়ণ মহাভারত অশুদ্ধ হয়ে যেত যে সেখানে পতাকা তুলতেই হবে। যদি পতাকা তুলতে যায় তাহলে সে খুন হবে, যদি না তুলে তাহলে পার্টিগত সিদ্ধান্ত মানেনি। তার জন্য সিদ্ধান্ত বাবুকে সেখানে পাঠানো হলো। 2 জন দেওয়া হলো, 11 জন মানুষ ও 13 জন মানুষ দিনে দুপুরে খুন হয়ে গেল। এই খুনের রাজনীতি কোথায় না হয়েছে? সুতরাং আমি এই কথাগুলি বলছি এই কারণে, আজকে উনি ওনার যে এটা দিয়েছেন তার প্রথম লাইনে সন্ত্রাসের কথাটা বলেছেন। সুতরাং সন্ত্রাস তাদের মুখে শোভা পায় না যারা সন্ত্রাসের জন্ম দিয়েছেন। তথ্য দিচ্ছেন, আমি শুধু এটুকু বলবো, আমি অন্য দিক আছি। বীরচন্দ্র মন্ডল এই ঘটনার পর মাননীয় আদালত বেশ কয়েকজন যারা এসে যুক্ত তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছে। তো আজকে যদি এটাকে অন্য গল্প এখানে শোনানো হয় স্যার, তারা এটা আদালতকেই, আইনকেই অশ্রদ্ধা করা এবং এই পবিত্র বিধানসভাকেও আমি আদালতের রায় নিয়ে আমার কোনো মন্তব্য নয়। আদালত কি দিয়েছে সেটাকে আমি মান্যতা দিয়ে বলছি। আমি বলছি ঘটনাটা আপনারা কতদূর যেতে পারেন সন্ত্রাসের ক্ষেত্রে সেটা বলার জন্য আমি এই কথাটা বলেছি। সুতরাং কংগ্রেস এবং সিপিআইএম আপনারা এক জায়গায় এসেছেন, হাজার হাজার মানুষ
আপনাদের কথা মেনে রাজনীতি করেছে, তার মধ্যে আমিও একজন আছি, এবং কংগ্রেসের বন্ধুরা যে আপনি আদালতের কথা বললেন, একসাথে একটু আগে আদালতের কথা কইলেন যে ওইটা কেন হবে, এখন আবার আদালতের কথা বললো, ইয়ার পরে সব শেষ হয়ে গেছে, ইয়ার পরে করতে যাই হোক, আমি এই কথাগুলি বলছি এই কারণে, ইনি অনেকগুলি কথা বলেছেন, সবগুলি জবাব দেওয়া যাবে না, কারণ সময় সংকীর্ণ। আমাকে 15 মিনিট সময় দেওয়া হয়েছে। আপনি বলছেন কারখানা বন্ধ হয়ে গেছে, সেটার উল্লেখ নাই কেন? আমি মাননীয় জিতেন বাবুকে প্রশ্ন করতে চাই, ডিএস গ্রুপ রাবার বেস ইন্ডাস্ট্রি এশিয়ার মধ্যে সর্ববৃহত্তম, সেটা কার সময় কখন কেন বন্ধ হয়ে গেল? একবার কি জবাব দেবেন? সেটা পুনরায় চালু হয়েছে এই বিজেপি সরকার আসার পর। ত্রিপুরার যে রাবারের কোনো ইন্ডাস্ট্রি নেই, এখানে রাবার বেস ইন্ডাস্ট্রি প্রথম শুরু হয়েছে ডিএস গ্রুপ দিয়ে, ধরমপাল সৎপাল তারা এসছেন। কাদের কারণে কারখানাটা বন্ধ হয়ে গেল? নতুন করে আরো নতুন নতুন অনেকগুলি স্ক্র্যাপের কারখানা হলো, ত্রিপুরা রাজ্যে অনেক কারখানা হয়েছে। কারখানা বন্ধের নায়ককে লঘুভাবে গুরুদণ্ড, ম্যানেজমেন্টে কোনো কারণে কোনো কিছু হলে পরে সাটাই লেহ এই বন্ধ করে দাও, অর্থাৎ মজুরি বাড়াতে হবে, কারখানা বন্ধ করে দিতে হবে, তার জন্য দায়ী কে? সুতরাং আমি এখানে বেশি সময় নেব না, আমি শুধু যে সন্ত্রাসের কথা আপনি বলেছেন তার জন্য এক ঝলক এখানে বললাম, এবং সার্বিকভাবে ত্রিপুরা রাজ্যে যে উন্নয়ন আমি অন্য জায়গায় জানি না। আমাদের কাকরামুড় বিধানসভায় বিধায়ক না থাকা সত্ত্বেও, বিধায়ক নেই কথা বলবো না, কারণ ছিলেন রতন বাবু, উনি শীতাতপ নিয়ন্ত্রিত রুমে ছিলেন, কিন্তু এলাকাতে করোনা থেকে শুরু করে কোনো সময় উনি এলাকায় যাননি, এক্সেপ্ট ভোট বাদ দিয়ে। আমি এই কথাটা বলছি এই কারণে, রতন ভৌমিক আজকে এখানে কথা হচ্ছে কাকরামুড় নিয়ে, তার জন্য আমি রতন চক্রবর্তী বা রতন লাল না বলিনি। আপনার নিশ্চয়ই সম্মানিত বিধায়ক যারা আছেন, নির্বাচিত প্রতিনিধি, তারা বুঝবেন। আমি এই জন্যই কাকরামুড়টাকে উল্লেখ করছি, যারা 18 থেকে 18 পর্যন্ত সবার সময় তারাই মন্ত্রী ছিলেন, কিন্তু কাকরামুড়ের উন্নয়নটা কি হচ্ছে, সার্বিক রাজ্যের উন্নয়নের কথা উনি বলেছেন, আমি তাকে মান্যতা দিয়ে এবং সমর্থন করেই বলছি যে আমাদের কাকরামুড়ে 64 সালে একটা হাসপাতাল, কাকরামুড়ে একটা প্লেট ছাড়া আর কিছু নেই, রোগী গেলেই রেফার টু আইএলএস পর্যন্ত পরে নিত। সেই হাসপাতাল কি করেছেন? মির্জা হাসপাতাল নেই, তুলামালা একটা হাসপাতাল ছিল, এখন নতুন করে মির্জা হাসপাতাল হয়েছে, তুলামালা আর কাকরামুড়ে হাসপাতাল হয়েছে। কৃষিক্ষেত্রে তো বলে লাভ নেই, সারা কাকরামুড়ের কৃষিতে এমন একটা জোয়ার এসছে, কি ফুলে বলুন, মাছে বলুন, ধানে বলুন, অন্যান্য সবজিতে বলুন, কাকরামুড় একটা অন্য মাত্রা নিয়েছে। আমিও তো সেদিন 92 সালের আগে কৃষক সভার সাথে ছিলাম, ওই ঘটের নিচে যাওয়ার জন্য এক মুষ্টিক চাউল হতো, ধান হতো, ব্যবসায়িক ক্রয় করেনি। আর বিজেপি সরকার আসার পর প্রথম দফায় 17 টাকা 50 পয়সা পার কিলো ধান সেখানে নিয়ে গেছেন। আমাদের মির্জা এবং কাকরামুড়ে দুটো সেন্টার করা হয়েছে, এটা কৃষি প্রধান, প্রত্যেক ব্লকে একটা করে করা হয়েছে, কাকরামুড়ে দুটো করা হয়েছে, কারণ সেখানে ধান উৎপাদক বেশি। সুতরাং ধান কেনা হলো, পরবর্তী সময় 18 টাকা 68 পয়সা পর্যন্ত হলো। আপনাদের সময় 1 কেজি ধান নেওয়া হয়নি, 300 থেকে 400 টাকার বেশি ধান কেনা যায়নি, অথচ রাস্তা দাঁড়িয়ে ফেলেছে কৃষক সভা, ধান নিতে হবে আর এর মাধ্যমে। শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলুন, সমস্ত ক্ষেত্রে কাকরামুড়ে একটা অন্যমাত্রা, মনে হয় যেন এটা একটা বর্ডার এরিয়া। সেদিকে দশমুড়া অর্থাৎ বিলেরিয়া এবং কাকরামুড়ের বর্ডার, সেই যুক্তলির প্রতিবারের পর রাস্তা ভাঙা, 14 সালের রাস্তা, তখন বাদলবাবু মুখ্যমন্ত্রী, সেই রাস্তায় গাড়ি চলা যায় না, রাস্তার এমন অবস্থা হলো 14 সালে টেন্ডার হওয়ার পরেও, 18 সাল পর্যন্ত ক্ষমতা থাকার পরেও আমাদের রাস্তাটা মেরামত হলো না। কত চিৎকার চেঁচামেচি, কত অ্যাক্সিডেন্ট, কত মানুষ মারা গেল, মারা যায়নি, আহত হয়েছেন অ্যাক্সিডেন্টের ফলে। সুতরাং রাস্তার এই অবস্থা ছিল। সে আর কিশোরগঞ্জ থেকে আমাদের হাসপাতাল জাপানিয়া পর্যন্ত রাস্তা, আমার একজন জনজাতি মা, রাস্তার এমন অবস্থা, গাড়ি করে যেতে গিয়ে সে রাস্তায় প্রসব হয়ে গেছে, গাড়ি এমন ঝাঁকুনি। সে অবস্থার মধ্যে উন্নয়নের কথা বলেন, কারখানা বন্ধ হয়ে গেছে বলেন, আনারস আমাদের কন্ট্রোল কুকি দপ্তরের 25 খানি আনারস কাজ বাগান
দেখা গেছে বেঁচে যায় না, রাস্তার পাশে দাঁড়িয়ে সিলদি দেয়, আনারস নেবেন, আর এখন আনারস বাইরে চলে যায়। কোথায় ছিল তখন আপনাদের এইসব কথাগুলি? যে শ্রমিকের কথা বলছেন, কৃষকের কথা বলছেন, যে কথাগুলি আপনি বলছেন, 21টা পয়েন্ট এখানে উল্লেখ করেছেন। সবগুলি পয়েন্ট যদি আমি উত্তর দিতে যাই আমার সময় নেই। সুতরাং আমি বিনয়ের সঙ্গে বলবো, যাদের কথা আপনারা বলেন, রেখার মজুরির কথা বলেন, আপনার পক্ষপাতিত্বের কথা, আমি তো আমার জানার মতো এমন কোনো জায়গা নেই যে সিপিআইএম করার অপরাধে রেখার কাছ থেকে উঠিয়ে দেওয়া হয়েছে। কোন মানুষের ঘর, কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে ভাতা, কারোর ভাতা কাটা হয়নি। আপনারা নির্বাচনের সময় বলেছেন ভাতা দ্বিগুণ করেছে, কেন? ভাতা কেটে দিয়েছে। আমি বিনয়ের সঙ্গে বলবো, পরিচারিকা ভাতা, কাকরামানের সিডিও অফিসে যখন বললো ভাতার একটা ইনকোয়ারি হবে, যারা পরিচারিকা ভাতা নিচ্ছেন আসুন, কোন পরিবারের জিচা করে আপনি সেই মালিকের থেকে একটা লিখিত নিয়ে আসুন। একটা লোক এলেন না, আসবেন কি করে? তিনি তো হয়তো কোনো মন্ত্রী অথবা কোনো বড় ধরনের নেতার হয়তো ভাইজি হবেন, শালিকা হবেন, গৃহবধূ, তাই লজ্জা করবে না সেখানে গিয়ে ফিজিক্যালি বলতে আমি বাসায় জিচা কাজ করি? অটোমেটিক্যালি ডিপার্টমেন্টালি কিছু ভাতা কাটা গেছে, অবৈধ ভাতা। সেই ভাতা কাটা যাওয়ার পরে আপনারা যদি বলেন দলীয়করণ করে ইচ্ছাকৃতভাবে কারো ভাতা কাটা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। অন্যায়ভাবে ভাতা দেবেন, সেই ইনকোয়ারি করে সে ভাতা কাটা যাবে না, এটা তো হতে পারে না। সুতরাং কারো ভাতা ইচ্ছাকৃতভাবে কাটা যায়নি। আমি বিনয়ের সঙ্গে বলবো, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা করবেন। আমি নতুন একজন বিধায়ক, কাকরামালকে আমরা এই গত 5 বছরে ঢেলে সাজানোর জন্য অঙ্গীকারবদ্ধ ছিলাম। তার জন্য 18 সালের নির্বাচনে পরাজিত হওয়ার পরেও আমাদের সংগঠন এবং প্রশাসনের মাননীয় মন্ত্রীদের সাহায্যে এবং আমাদের বিধায়কদের সাহায্যে কাকরামালকে একটা অন্য মাত্রা নিয়ে গেছি, এবং এই অন্য মাত্রাটাকে আরো বেশি বাড়িয়ে সারা রাজ্যের উন্নয়নের সাথে কাকরামালের একটা উন্নয়ন হবে, সেই আশা রেখে আমি আর বেশি কথা না বলে আজকে প্রথমবারের মতো, আমি যদি আপনাদের কোনো আঘাত দিয়ে থাকি, অবাস্তব কিছু বলে থাকি, আমাকে ক্ষমা করবেন, এবং পরবর্তী সময়ে আমি প্রয়োজনে তথ্য নিয়ে আসবো। এই বিধানসভায় তথ্য পেশ করে আপনাদের কাছে কথা বলবো। অহেতুক বিরোধিতার জন্য বিরোধী নয়, গঠনমূলক বিরোধিতা করেন, সরকারের পাশে থাকেন, সরকারকে সাপোর্ট করেন। ত্রিপুরা থেকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য আমরা সবাই মিলে কাজ করি, এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে আমাদেরকে সাহায্য 37 লক্ষ থেকে 40 লক্ষ মানুষের জন্য কিভাবে কাজ করা যায়, আমরা সবাই মিলে কাজ করি। এই কথাগুলি বলে আবারও রাজ্যপালের ভাষণের উপর আমি সম্মত। এই বিধানসভায় যারা আছেন, আমি সবাইকে আমার তরফ থেকে, যারা আমার বড় তাদেরকে প্রণাম, যারা ছোট তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। এই সভা বেলা 2:05 পর্যন্ত মুলতবি রইল। Nampai tesa hai na hai sem. Duita jora duita tai mania kalau tesa hai na. Hai. Lokor masih